কাহন সাহিত্য দীর্ঘজীবী হোক। সাহিত্যের বিভিন্ন আঙিনা থেকে বাছাই করে নিয়ে আসা কিছু মণি মাণিক্য দিয়ে তৈরি আপনাদের প্রিয় কাহন। হাই, আমি অপরূপা, আর আজ কাহনে আপনাদের জন্য ফিরছেন শ্রদ্ধেয় সৈয়দ মুস্তাফা সিরাজের কর্নেল সিরিজের কাহিনী। সৈয়দ মুস্তাফা সিরাজ মুর্শিদাবাদ জেলার খোসবাসপুর গ্রামে 1930 সালের অক্টোবর মাসে জন্মগ্রহণ করেন। রাঢ় বাংলার লোকনাট্য আলকাপের সঙ্গে নাচ গান অভিনয় ডুবে থেকে জেলায় জেলায় ঘুরেছেন। তিনি তার ইন্তি পিসি ও ঘাটবাবু, ভালোবাসা ও ডাউন ট্রেন, তরঙ্গিনীর চোখ, উড়ো পাখির ছায়া, রক্তের প্রত্যাশা, রানীঘাটের বৃত্তান্ত ইত্যাদি অসংখ্য ছোট গল্পের জন্য বিশ্ব সাহিত্যের দরবারে স্থায়ী আসন পেয়েছেন। ক্ষুদে ও কিশোর পাঠকদের দাবি মেটাতে তিনি সৃষ্টি করেছিলেন গোয়েন্দা কর্নেল নামে একজন রহস্যময় চরিত্র, যিনি আদপে নিজেকে গোয়েন্দা বলে পরিচয় দিতে না চাইলেও সময় অসময় অনেক অপরাধ ও হত্যার কিনারা করে শখের গোয়েন্দাগিরি করে থাকেন। লেখক কিশোরদের জন্যও যেমন কর্নেল কাহিনী লিখেছেন, তেমনি বড়দের জন্যও লিখেছেন। যদিও কিশোরদের জন্য কর্নেল কাহিনী লেখেন আনন্দমেলা পত্রিকার প্রাক্তন সম্পাদক কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুরোধে। আজ কাহনে শুনবেন সৈয়দ মুস্তাফা সিরাজের কাহিনী ডাকিনী তন্ত্র। লেখক পুত্র শ্রী অভিজিৎ সিরাজ এবং শ্রী অমিতাভ সিরাজকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রচেষ্টায় আমাদের পাশে থাকার জন্য। শুরু করার আগে দুটো কথা: সিগারেট বা অন্যান্য মাদকদ্রব্য খাবেন না প্লিজ, এগুলি ক্যান্সার সহ আরও অনেক রোগের কারণ। আর হ্যাঁ, গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে গল্পতে একটা লাইক এবং কাহনে একটা সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন কাইন্ডলি। শুরু হচ্ছে ডাকিনী তন্ত্র, প্রথম পর্ব। গল্পের শেষে ডেসক্রিপশনের শুরুতে অন্তিম পর্বের ডিটেলস পেয়ে যাবেন। সাহিত্য দীর্ঘজীবী হোক। দৈনিক সত্যসেবক পত্রিকার নিউজ রুমে বসে একটা ক্রাইম রিপোর্ট লিখছিলাম। সেই সময় নিচের রিসেপশন থেকে টেলিফোন এলো সুদর্শন সান্যাল নামে এক ভদ্রলোক আমার দর্শন প্রার্থী। কপি লেখার সময় বাইরের কেউ এলে বিরক্তই হই, কিন্তু আজকের কপিটা ছিল মামুলি ধরনের। জেল পালানো এক উগ্রপন্থী কলকাতার এক হোটেলে ধরা পড়েছে। আজকাল পাঞ্জাব, কাশ্মীর বা অসম থেকে উগ্রপন্থীরা তাড়া খেয়ে কলকাতায় প্রায়ই আশ্রয় নিচ্ছে। কলকাতার মতো বিশৃঙ্খল ভিড়ে ভরা বিশাল শহরে গা ঢাকা দেওয়া সোজা, তবে পুলিশের কেরামতি আছে বলা উচিত। মাঝে মাঝে উগ্রপন্থীরা ধরা পড়ে এবং কাগজে খবর হয়। যদিও আমাদের নিউজ ব্যুরোর নতুন সম্পাদক কমলদার মতে, কারে ধরতে কারে ধরছে সালাম দাও। একটু পরে সুদর্শন সান্যাল ঢুকলেন। ভদ্রলোক সত্যিই সুদর্শন, তবে চেহারায় কেমন যেন বিষাদের ছাপ। উস্কো খুস্কো চুল, চোখে পুরু কাঁচের লেন্স, পরনে ঢিলে চকরাবকরা শার্ট এবং জিন্স, কাঁধে কালো ব্যাগ। বললেন, পুরুলিয়া ডাইনি হত্যার রিপোর্টটা আপনিই লিখেছেন? একটু ভড়কে গিয়ে বললাম, হ্যাঁ। আপনার নাম জয়ন্ত চৌধুরী? হ্যাঁ, কি ব্যাপার বলুন তো? সুদর্শন সান্যাল প্রশস্ত নিউজ রুমে চোখ বুলিয়ে বললেন, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে, তবে গোপনে বলতে চাই। বেশ, তো চলুন লবিতে গিয়ে বসা যাক। লবিতে বসার জায়গা নেই, অগত্যা এক কোণে গিয়ে দুজনে দাঁড়ালাম। সুদর্শন সান্যাল চাপা স্বরে বললেন, আপনার রিপোর্টস আমি খুঁটিয়ে পড়েছি, তবে আপনার ব্যাখ্যা ছকবাঁধা বলে মনে হয়েছে। অর্থাৎ আপনি ডাইনিদের যে ব্যাপারটা, ইংরেজিতে যাকে বলে উইচক্রাফট, একেবারে উড়িয়ে দিয়েছেন। হাসি পেল। বললাম,
আপনি উইচক্রাফটে বিশ্বাস করেন বুঝি? করি। সম্প্রতি আমি পুরুলিয়ায় গিয়েছিলাম। অযোধ্যা পাহাড়ের জঙ্গলের ভেতর ডাইনি দেখেছেন? ঠিক তাই। সুদর্শন সান্যাল মালবোরো সিগারেটের প্যাকেট বের করে বললেন, নিন, স্মাগল সিগারেট নয়, গত সপ্তাহে আমেরিকা থেকে ফিরেছি, এখনো 2 প্যাকেট আছে। সিগারেট আমি তত বেশি খাই না, কিন্তু গত 1 মাস ধরে আমার সিগারেট খাওয়াটা বেড়ে গেছে। আসলে একটা ভীষণ অ্যাংজাইটিতে ভুগছি। সিগারেট নিয়ে বললাম, থ্যাঙ্কস। তা অ্যাংজাইটি কি ডাইনি নিয়ে? ঠিক ধরেছেন। আমি আমেরিকার লস অ্যাঞ্জেলেসে বায়োকেমিস্ট্রি নিয়ে রিসার্চ করছিলাম। হঠাৎ আমার জীবনে অদ্ভুত একটা অশান্তি এসে গেল। আমার স্ত্রী গোপা। হ্যাঁ বলুন। ওয়েস্টে মেম সাহেবদের মধ্যে এখন উইচক্রাফট নিয়ে খুব হিড়িক। গোপা কিভাবে একটা গ্রুপের সঙ্গে জড়িয়ে পড়েছিল জানতাম না আমি। সেও আমার সঙ্গে বায়োকেমিস্ট্রি নিয়ে রিসার্চ করছিল। যাই হোক, সংক্ষেপে বলি, আমি ওসব ব্যাপারে একটুও বিশ্বাস করতাম না, কিন্তু ক্রমশ গোপা আমাকে বিশ্বাস করিয়ে ছাড়ল। ধরুন একটা সুন্দর আপেল, গোপা সেটা কেটে দেখালো ভেতরে কুৎসিত একটা লার্ভা। কিংবা বেগুন কেটে তাজা রক্ত। রক্তটা ল্যাবে পরীক্ষা করে দেখেছি, সত্যিকারের রক্ত। এটা তো ম্যাজিক হতে পারে। না জয়ন্তবাবু, আমি একজন বিজ্ঞানী, আমাকে ফাঁকি দেওয়া সহজ নয়। গোপা একদিন বলল ওর গ্রুপ লিডারের নির্দেশ ওকে ভারতে ফিরতে হবে। ভারতই নাকি উইচক্রাফটের আদি উৎস। এখানকার ডাইনিদের সঙ্গে যোগাযোগ করে তাদের গুপ্ত বিদ্যা নাকি সংগ্রহ করতে হবে, তা না হলে গোপাকে মরতে হবে। অগত্যা গোপার সঙ্গে আমাকেও ফিরতে হলো। আচ্ছা, তারপর? আমার পৈতৃক বাড়ি বাগবাজারের গঙ্গার ধারে। বাবা মা বেঁচে নেই। আমার মামাতো দাদা অবনী মৈত্র বাড়িটা দেখাশোনা করেন। নিচের তলায় ভাড়াটে আছে। অবনীদা বিপত্নিক, ছেলে মেয়ে নেই, একটা ঘরে একা থাকেন। সাধু সন্ন্যাসী টাইপের মানুষ বরাবর, কামনা বাসনা কিছুই নেই। ঘড়ি দেখে বললাম, আচ্ছা কলকাতায় ফিরে কি হলো বলুন। বলছি, অবনীদার আবার তন্ত্র সাধনার বাতিক আছে, কাজেই গোপার সঙ্গে ওর জমে গেছে। কিন্তু আমার এটা একেবারে অপছন্দ। কেন? রাত বিরেতে দুজনে একটা ঘরে দরজা আটকে ধুনো জেলে কী সব যেন করে। অদ্ভুত শব্দ শুনে উঠে পড়ি, ভীষণ ভয় করে আমার। তা পুরুলিয়ায় কেন গিয়েছিলেন? আপনার রিপোর্টস বেরোনোর পরদিন অবনীদার গোপা বলল জরুরি কাজে বাইরে যাচ্ছে, ফিরতে 2 দিন দেরি হবে। আমি ওদের গোপনে ফলো করলাম। ওরা পুরুলিয়া গেল ট্রেনে, তারপর ট্যুরিস্ট বাসে অযোধ্যা পাহাড়ে। একটা জিপ ভাড়া করে ফলো করছিলাম। জঙ্গলের ভেতর ওরা বাস থামিয়ে নামল। জিপ একটু দূরে থামিয়ে ড্রাইভারকে অপেক্ষা করতে বললাম। তখন সন্ধ্যা হয়ে এসেছে। ড্রাইভার বলল 8 ঘন্টার মধ্যে না ফিরলে সে জিপ নিয়ে চলে যাবে, কারণ ওখানে বুনো হাতির বড় উপদ্রব। আপনি কি করলেন? ওকে টাকার লোভ দেখালাম। আপনি তো দেখেছেন অযোধ্যা পাহাড় অঞ্চলে অনেক বসতি আছে। ড্রাইভার একটা বসতি দেখিয়ে বলল আমার জন্য সেখানে অপেক্ষা করবে, তবে আমি যেন সাবধানে যাই। তখনও গোপাদের আবছা দেখা যাচ্ছিল জঙ্গলের পথে, তাই ফলো করতে অসুবিধে হয়নি। কিছুক্ষণ পরে জঙ্গলের পথ ছেড়ে ওরা ভেতরে ঢুকল। ততক্ষণে জ্যোৎস্না ফুটেছে। জঙ্গলের ভেতর একটা ফাঁকা জায়গায় পৌঁছে ওরা থামল। তারপর আগুনের কুণ্ড জ্বলে উঠতে দেখলাম। আপনাকে বলতে লজ্জার কোনো কারণ নেই জানেন, দুজনের সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় কিছুক্ষণ আগুনের কুণ্ডের চারিদিকে অদ্ভুত নাচছিল। তারপর? হ্যাঁ বলুন। সুদর্শন সান্যাল চাপা স্বরে বিকৃত মুখে বললেন, সে এক জঘন্য দৃশ্য। স্বামী দেখছে তার স্ত্রী তার মামাতো দাদার সঙ্গে। জি, এনিওয়ে, আর মাথা ঠিক ছিল না। আমার সঙ্গে কোনো অস্ত্র নেই, কি করব ভাবছি। হঠাৎ দেখি গোপা আর অবনীতা ওই অবস্থায় শূন্যে ভাসছে। ও আপনার চোখের ভুল।
না, ওরা আগুনের উপর ভেসে বেড়াচ্ছিল। আমি ভীষণ ভয় পেয়ে চুপচাপ চলে এলাম। কলকাতা ফেরার 2 দিন পর ওরা ফিরল। আমি ঘুণাক্ষরেও জানতে দিলাম না ওদের আমি কি দেখেছি। যাই হোক, এরপর আমার সিদ্ধান্ত, আমার আর বেঁচে থাকা উচিত নয়। গোপা ছিল আমার জীবনের স্বপ্ন, স্বপ্নটা ভেঙে গেছে। এবার আর আমার কাছে বাঁচার কোনো অর্থ নেই। আমি সুইসাইড করব। এ কি, কেন কেন ওসব কথা ভাবছেন? সুদর্শন সান্যাল আবার একটা সিগারেট ধরালেন এবং আমাকেও দিলেন। বললেন, আমার জীবন আমার। আপনাকে শুধু জানাতে এসেছিলাম আপনার ব্যাখ্যাটা ঠিক নয়। ডাইনি আছে, উইচক্রাফট সত্য। বিজ্ঞান তো এখনো সবকিছুর ব্যাখ্যা করতে পারে না, তাই না? আচ্ছা, চলি, আমার এই কার্ডটা রাখুন। বলে ভদ্রলোক একটা নেম কার্ড দিয়ে হন্তদন্তভাবে সিঁড়ি বেয়ে নেমে গেলেন। হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। এই ভদ্রলোক পাগল নন তো, নাকি অসতী স্ত্রীর কীর্তিকলাপ দেখতে দেখতেই পাগল হয়ে গেছেন? কিন্তু সত্যিই যদি উনি আত্মহত্যা করে বসেন? উদ্বিগ্নভাবে নিউজ রুমে ফিরে গেলাম। সাংবাদিক জীবনে বহু বিচিত্র ধরনের মানুষ দেখেছি, কিন্তু এমনটি কখনো দেখিনি। তাছাড়া ঘটনাটাও বড় রোমাঞ্চকর। নিঃসন্দেহে রোমাঞ্চকর, বিশেষ করে সুদর্শন সান্যালের আত্মহত্যার বিষয়টা। কর্নেল নীলাদ্রি সরকারের মুখের দিকে তাকালাম। ওর টেবিলে এক গোছা পোস্টকার্ড সাইজের রঙিন প্রজাপতির ছবি। আমার মুখে আগের সন্ধ্যার বিস্তারিত বিবরণ শুনতে শুনতে ছবিগুলো দেখছিলেন এবং একটা প্যাডে কী সব লিখছিলেন। আমার কথা শেষ হলে উনি এই মন্তব্য করে আবার নিজের কাজে মন দিলেন। বললাম, দেখুন, এই ক্ষেত্রে তো আমার একটা নৈতিক দায়িত্ব এসে গেছে, সেজন্যই আপনার কাছে 7 সকালে ছুটে এসেছি। ষষ্ঠীচরণ কফি রেখে গিয়েছিল। কফিতে চুমুক দিয়ে দাড়ি চুলকে কর্নেল বললেন, নৈতিক দায়িত্বটা কিসের? বারে, সুদর্শন বাবুকে আত্মহত্যা থেকে বাঁচানো উচিত নয় কি? যে সত্যি সত্যি মরতে চায় তাকে কি করে বাঁচাবে? তাছাড়া এমন তো হতেই পারে উনি গত রাতে আত্মহত্যা করে ফেলেছেন। জয়ন্ত, তুমি একটা ভুল করেছ। ভুল করেছি? হ্যাঁ, গতকাল সন্ধ্যাতে আমাকে টেলিফোন করতে পারতে, কিংবা অফিস থেকে আমার কাছে চলে আসতে পারতে। ও হ্যাঁ, তা ঠিক। আচ্ছা, ভুলটা স্বীকার করছি। আসলে তুমি গোপা এবং অবনী বাবুর অবৈধ সম্পর্কের উপরে বেশি গুরুত্ব দিয়েছিলে। সেটা আমি এখনো দিচ্ছি, তবে উইচক্রাফটের ব্যাপারটা বোগাস বলেই মনে হচ্ছে। সুদর্শনবাবু স্বচক্ষে ওদের কীর্তিকলাপ দেখে মাথা ঠিক রাখতে পারেননি, হ্যালুসিনেশনে আক্রান্ত হয়েছিলেন। আর ভদ্রলোক যে মানসিক রোগে ভুগছেন তা কিন্তু স্পষ্ট বোঝা গেছে। কর্নেল ইজি চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে বললেন, স্বামী স্ত্রী দুজনেই বায়োকেমিস্ট। রসায়নবিদ্যার দৌলতে অনেক অদ্ভুত ব্যাপার অবশ্য ঘটানো যায়, বিশেষ করে জৈব রসায়নবিদ্যা খুবই ইন্টারেস্টিং। কর্নেল, বাগবাজারে গিয়ে সুদর্শনবাবুর খোঁজ নেওয়া দরকার। আমার বড্ড অস্বস্তি হচ্ছে। তুমি অবশ্য থানায় ফোন করে জেনে নিতে পারতে সত্যি ওর নামে কেউ রাতারাতি আত্মহত্যা করেছে কিনা, কিন্তু তাতে হয়তো একটু বাড়াবাড়ি হয়ে যাবে। তুমি একটা কাজ করো, তুমি বরং ওর বাড়িতে ফোন করো। কার্ডেও বাড়ির ঠিকানার ফোন নাম্বার লেখা আছে। দেখেছি, ডট পেনে লেখা। কার্ডে ছাপানো ঠিকানাটা লস অ্যাঞ্জেলেসের। সুদর্শন বাবুর বাড়িতেই ফোনটা করো না। নেম কার্ডটা কর্নেলের টেবিলে রেখেছিলাম, তুলে নিয়ে ফোনে ডায়াল করলাম। আমার হাত কাঁপছিল। একটু পরে সাড়া এলে বললাম, হ্যালো,
মিস্টার সুদর্শন সান্যালের সঙ্গে কথা বলতে চাই। পুরুষ কণ্ঠে সাড়া এসেছিল, মনে হলো বাড়ির কাজের লোক। বলল, আগে সাহেব তো এখন ঘুমোচ্ছেন, আপনি বরং আধ ঘন্টা পরে ফোন করবেন। সাহেবকে কি কিছু বলতে হবে? তো মেম সাহেব আছেন? আগে উনি ঠাকুর ঘরে জবে বসেছেন। আর অবনীবাবু, উনি আছেন? দিদি তো গঙ্গা স্নানে গেছেন, ফিরতে দেরি হবে। আচ্ছা, আপনি কোত্থেকে বলছেন স্যার? ইলিয়ট রোড থেকে। আপনি কে স্যার? সাহেব যদি জিজ্ঞেস করেন। আমার নাম জয়ন্ত চৌধুরী। তুমি আপনি কে বলছেন ভাই? আগে আমি ভবতারণ, সাহেবের বাবার আমল থেকে বাড়িতে আছি। ঠিক আছে, ফোন রেখে দিলাম। কর্নেল বললেন, কি বলল? সুদর্শনবাবু নাকি এখনো ঘুমোচ্ছেন, গোপাদেবী ধ্যান করছেন, আর অবনীবাবু মা গঙ্গার বুকে। ভবতারণ নামের বাড়ির কোনো পুরনো চাকর ফোন ধরেছিল। 9:05, এখনো সুদর্শনবাবু ঘুমোচ্ছেন। আমেরিকা ওর এদেশি অভ্যাস বদলাতে পারেনি। এটা না গোলমাল ঠেকছে, বুঝলে জয়ন্ত? তোমার কেসটা ইন্টারেস্টিং। এক কাজ করো, চলো বেরোনো যাক, চলো। কর্নেল হঠাৎই ব্যস্ত হয়ে উঠলেন। ওর হাবভাব লক্ষ্য করে উদ্বেগ আবার ঘনিয়ে এলো। একটু পরে দুজনে 3 তলার অ্যাপার্টমেন্ট থেকে নেমে এলাম। লনের পার্কিং জোনে আমার গাড়ি পার্ক করা ছিল। স্টার্ট দিয়ে বললাম, গিয়ে কি দেখব কে জানে। কর্নেল কোনো কথা বললেন না, জ্বলন্ত চুরুট কামড়ে ধরে চোখ বুজলেন। সাদা একরাশ দাড়িতে এক টুকরো ছাই খসে পড়ল। তারপর গাড়ির ঝাঁকুনিতে এবং বাতাসে টুকরোটা অদৃশ্য হয়ে গেল। রবিবারের সকালে রাস্তা ফাঁকা। বাইরে থেকে রোজ নাকি 30-35 লাখ লোক হৈ হৈ করে কলকাতায় এসে ঢোকে। আজ তাদের অভাবে কলকাতাকে কেমন নিষ্প্রাণ দেখাচ্ছে। বাগবাজার এলাকায় নাম্বার খুঁজতে খুঁজতে অবশেষে বাড়িটা পাওয়া গেল। চিতপুর রেলইয়ার্ডের কাছে গঙ্গার ধারে সেকেলে একটা দোতলা বাড়ি। নিচের তলায় সারবন্দি দোকানপাট বন্ধ। গলির ভেতরে এগিয়ে ডান দিকে বাড়ির গেট। গেটটা একেবারে জরাজীর্ণ এবং বাড়ির সঙ্গে মানানসই। ভেতরে এলোমেলো কয়েকটা গাছ, ঝোপঝাড় আর পুরো ঘাসে ঢাকা জমি। পোর্টিকো দেখেই বোঝা যায় এককালের উত্তর কলকাতার বনেদি পরিবারের বাড়ি। হর্ন বাজানোর পর একজন রোগা বেঁটে হাফ প্যান্ট গেঞ্জি পরা প্রৌঢ় লোক এসে গেটের মোর্চে ধরা গরাদের উপাসে দাঁড়ালো। তারপর কর্নেলকে দেখা মাত্র সেলাম ঠুকল। কর্নেল বললেন, কে সাহেব উঠেছেন? না উঠলে আমরা বরং অপেক্ষা করব। আচ্ছা, তোমার নাম কি ভবতারণ? আজ্ঞে স্যার। গেট খুলে দাও, আমরাই ফোন করেছিলাম। পোর্টিকোর খোলামেলা ছাদ থেকে কেউ বলল, এ রে বাবা। ভবতারণ ঘুরে বলল, আগে এরা সাহেবের সঙ্গে দেখা করতে এসেছেন। গাড়ির ভেতর থেকেই কর্নেলের কাঁধের ওপর দিয়ে দেখলাম লোকটিকে। হৃষ্টপুষ্ট সুন্দর চেহারা, মাথায় কালো লম্বা চুল এবং দাড়ি, পরনে গেরুয়া ফতুয়া এবং লুঙ্গি, কপালে লাল তিলক, গলায় রুদ্রাক্ষের মালা। ইনিই তাহলে সেই তান্ত্রিক অবনী মৈত্র। বললেন, নাড়া, যাচ্ছি। কর্নেল বাইনাকুলারে গাছপালায় পাখি কিংবা ঝোপঝাড়ে প্রজাপতি খুঁজছিলেন। রাজ্যের হাড় হাওয়াতে কাক ছাড়া এখানে ওর দর্শনীয় কিছুই নেই, বাতিক যত। একটু পরে খড়ম পায়ে তান্ত্রিক এসে অমাই ঘেঁষে করজোড়ে নমস্কার করলেন। তা মশাইদের কোথা থেকে আসা হচ্ছে? কর্নেল বললেন, নমস্কার নমস্কার, সত্যসেবক পত্রিকা থেকে। ও, তাহলে আপনারা গোপার ইন্টারভিউ নিতে এসেছেন? হ্যাঁ। অবনী মৈত্রের মুখে গাম্ভীর্য ফুটে উঠল। বললেন, কিন্তু গোপা তো ইন্টারভিউ দেয় না, কোনো কাগজকেই দেয় না। কি করে গোপার কথা রটে গেছে জানি না।
রোজই কাগজ থেকে কেউ না কেউ আসে। গোপা বিরক্ত হয়, ও পাবলিসিটি চায় না। সুদর্শনবাবু আমাদের বলেছেন ওরা ইন্টারভিউয়ের ব্যবস্থা করে দেবেন। তাই বুঝি? তা সুদর্শন এখনো ঘুমোচ্ছে যে? উনি কি রোজই বেলা অবধি ঘুমোন? হ্যাঁ, 10টা সাড়ে 10টার আগে ওঠে না। সায়েন্টিস্ট তো, রাত জেগে ল্যাবে কাজকর্ম করে। তা সুদর্শন যখন আপনাদের আসতে বলেছে তখন আর কথা নেই। বাবা, গেটটা খুলে দে, এদের নিয়ে গিয়ে বসা, চা ফা দে, আর দেখ ও বেটা উঠেছে কিনা। গেট খুলে দিল ভবতারণ। অবনীতান্ত্রিক প্রাঙ্গণের ঝোপঝাড়ের ভেতর দিয়ে অদৃশ্য হলেন। ওদিকে একটা পুরনো মন্দিরের চূড়ো দেখা যাচ্ছিল, তার পেছনেই গঙ্গা, কারণ খিড়কির খোলা দরজা দেখতে পেলাম। পুরনো আমলের আসবাবে সাজানো বড় একটা ঘরে আমাদের বসিয়ে ফ্যান চালিয়ে দিল ভবতারণ, তারপর ভেতরে চলে গেল। কর্নেল ঘরের ভেতরটা দেখছিলেন, বললেন, বাণিজ্যে বসতে লক্ষ্মী, বাণিজ্য গেছে তাই লক্ষ্মীও রাগ করে পালিয়ে গেছেন। জানতো, অনুমান করো তো এই ফ্যামিলির কি বাণিজ্য ছিল? লোহা লক্কর কিংবা মুদিখানার? ওষুধের। কি করে বুঝলেন? ওই ছবিটা দেখে। দেখো। এতক্ষণে দেওয়ালে টাঙানো ছবিগুলোর দিকে চোখ গেল। একটা প্রকাণ্ড ছবিতে এক ভদ্রলোকের মাথার ওপর অর্ধচন্দ্রাকৃতি সাইনবোর্ডে লেখা সান্যাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ভদ্রলোকের চেহারার সঙ্গে সুদর্শনবাবুর মুখের মিল আছে। কাল সন্ধ্যায় দেখা একটা মুখের স্মৃতি মনে এখনো স্পষ্ট। আবার সেই উদ্বেগটা ফিরে এলো। তারপর হঠাৎ ঘরের ভেতর একটা কড়া সুগন্ধের ঝাঁঝ ছড়িয়ে এলো। একটু চমকে উঠেছিলাম। বললাম, একটা গন্ধ পাচ্ছি কর্নেল, আপনি পাচ্ছেন না? পারফিউমের, সম্ভবত ফরাসি সুগন্ধি। গোপা দেবী আমাদের অভ্যর্থনা জানালেন বলা চলে। গন্ধ পাঠিয়ে? ঠিক ধরেছ। অ্যাবসার্ড। গন্ধটা কিন্তু সত্যি আমাদের ঘিরে ধরেছে। সাবধান জয়ন্ত। কর্নেলের মুখে হাসি ছিল। আমি অবাক হয়ে বললাম, উনি কিভাবে গন্ধ পাঠাতে পারেন? ডাকিনী বিদ্যার জোরে। সুগন্ধটা যেমন হঠাৎ এসেছিল তেমনি হঠাৎ মিলিয়ে গেল। তারপর আমাকে আবার চমকে দিয়ে ওপর থেকে দুটো লাল গোলাপের কুঁড়ি মেঝেতে পড়ল। কর্নেল কুঁড়ি দুটো কুড়িয়ে নিয়ে একটা আমাকে দিলেন। বললাম, অদ্ভুত তো। অভ্যর্থনা। তুমি গোপা দেবীকে পাবলিসিটি দেবে কিন্তু। ম্যাজিক বলে কর্নেল নিভে যাওয়া চুরুট ধরালেন। তারপর পর্দা তুলে এক লাবণ্যময়ী যুবতীর আবির্ভাব ঘটল। পরনে গৈরিক শাড়ি এবং হাতকাটা ব্লাউজ, চূড়ো করে বাঁধা চুল, কপালে উজ্জ্বল লাল টিপ। চোখের দৃষ্টিটা কেমন যেন অস্বাভাবিক, গা ছমছম করে ওঠে। নমস্কার। কর্নেল উঠে দাঁড়িয়ে বললেন, আসুন গোপা দেবী। সুদর্শনবাবু নিশ্চয় বলে রেখেছেন যে আমরা আসছি। গোপা বসল না। ঠোঁটের কোণে হাসির তীক্ষ্ণ সৌন্দর্য এঁকে বলল, ও কিছু বলেনি, তবে আমি জানি আপনারা আসবেন। বসুন। আপনি আপনার অলৌকিক শক্তি দিয়ে আমাদের অভ্যর্থনা জানিয়েছেন, আমরা মুগ্ধ। কর্নেল সরকার, আমি জানি আপনি কে এবং কেন এসেছেন। আপনি অলৌকিক শক্তির সাহায্যে তাহলে সবই জানতে পারেন? পারি। আপনি সাংবাদিক জয়ন্ত চৌধুরী। আপনি পুরুলিয়ায় ডাইনি হত্যা নিয়ে যে রিপোর্টস লিখেছেন তা আমি পড়েছি।
আপনার ব্যাখ্যার 99% কারেক্ট, 1% ঠিক নয়। যাদের ডাইনি বলে খুন করা হয়েছে তারা কেউ ডাইনি নয়, তা ঠিক। নানা কুটিল স্বার্থেই হতভাগিনীদের খুন করা হয়েছে, কিন্তু প্রকৃত ডাইনিদের চেনা যায় না। তারা আছে, থাকবে। ওর কথা নোট করে নাও জয়ন্ত। কর্নেল সরকার, সুদর্শন আত্মহত্যা করেনি। আত্মহত্যা করার জন্য মনের জোর থাকা চাই, ওর তা নেই। বহুদিন থেকে ও ওর বন্ধুদের এবং চেনা জানা লোকজনদের কাছে আত্মহত্যার কথা বলে আসছে। আসলে ও একজন সাইকিক পেশেন্ট। আপনার অলৌকিক শক্তি দেখে সত্যিই আমি মুগ্ধ। সরি কর্নেল সরকার, আপনার বোঝা উচিত ছিল সুদর্শন সাইকিক পেশেন্ট। আমার নামে মিথ্যা স্ক্যান্ডাল ছড়িয়ে বেড়াচ্ছে। তা আপনার অলৌকিক শক্তিতে ওকে সুস্থ করে তুলছেন না কেন গোপা দেবী? ইচ্ছে করলেই তো আপনি। এনিওয়ে, ওকে পাঠিয়ে দিচ্ছি, ততক্ষণ আপনারা কফি খান। আমি জানি আপনি কফির ভক্ত। মার্কিন কফি? হ্যাঁ। ভবতারণ ঢুকলো ট্রে নিয়ে। টেবিলে ট্রে রেখে সে গোপার দিকে তাকিয়ে চলে গেল। কর্নেল কফির পেয়ালা তুলে নিলেন, আমিও নিলাম। কিন্তু চুমুক দিতে গিয়ে ভীষণ চমকে উঠলাম। পেয়ালার কফির রং গাঢ় লাল, একেবারে রক্তের মতো। কর্নেলও কফির পেয়ালার দিকে তাকিয়ে বললেন, অপূর্ব, কফিটা রক্তে পরিণত করে দিলেন। কিন্তু মনে হচ্ছে মুরগির রক্ত। গোপা ঠোঁটের কোণে বাঁকা হেসে বলল, রক্তের পিছনে ছুটোছুটি করে বেড়ান, রক্তটা মানুষের হলে খুশি হতেন। একটু বসুন, ওকে পাঠিয়ে দিচ্ছি, তখন সত্যিকার কফি খাবেন। বলে সে পর্দা তুলে চলে গেল। কর্নেলের দেখা দেখি কফির পেয়ালা রেখে দিলাম। চাপা স্বরে বললাম, আশ্চর্য তো, ভবতারণ যখন কফি আনলো তখন কিন্তু রক্ত ছিল না। আমার কথার উপর কর্নেল বললেন, ম্যাজিক নয় ডার্লিং, ম্যাজিক নয়, এ হলো অলৌকিক শক্তি। ম্যাজিক বিদ্যার সাহায্যে আমাকে গোপাদেবীর চেনার কথা নয়। এই সময় ভবতারণ আবার ঘরে ঢুকল। গোমড়া মুখে ট্রেতে পেয়ালা দুটো তুলে চাপা স্বরে বলল, বাড়ির আর মান সম্মান রইল না, ক্ষমা করবেন স্যার। আশা অবধি মেম সাহেব সকলের সঙ্গে এরকম বুজরুকি করছেন। আমার সঙ্গেও যখন তখন এইসব গোষ্ঠী নষ্টি। খেতে বসেছি দুমুটো, হঠাৎ দেখি ভাতের ভেতর হাড়। সে দ্রুত ট্রে নিয়ে বেরিয়ে গেল। কর্নেল সিলিংয়ের দিকে বাইনোকুলার তাক করলেন। একটু পরে সেটা নামিয়ে আপন মনেই বললেন, কি? লোহার বিম আর কড়িকাঠ। বাড়িটার বয়স 100 বছরের বেশি তো হবেই। টালিগুলো কিন্তু এখনো পোক্ত, ইটালিয়ান মার্বেলের টালি। আমার মাথা ভোঁ ভোঁ করছে। গোপা দেবীকে পাবলিসিটি দাও। বাইরে কাশির শব্দ হলো। তার একটু পরেই পাজামা পাঞ্জাবি পরা সুদর্শন সান্যাল ঘরে ঢুকল। মুখটা তেমনই বিষণ্ণ আর গম্ভীর। আমার মুখোমুখি সোফায় বসে ক্লান্ত স্বরে বলল, মর্নিং জেন্টলম্যান। মর্নিং। আপনাকে ঘুম থেকে ওঠানোর জন্য দুঃখিত মিস্টার সান্যাল। আলাপ করিয়ে দিই, ইনি কর্নেল নীলাদ্রি সরকার। সুদর্শন সান্যাল কর্নেলের দিকে তাকিয়ে বললেন, আপনি আমার পরিচিত, তবে মুখোমুখি আলাপের তো সৌভাগ্য হয়নি। নেচার পত্রিকায় মাঝে মধ্যে আপনার প্রবন্ধ বেরোয়, আপনার ছবিও দেখেছি। তবে গোপা বলল আপনি নাকি প্রাইভেট ডিটেকটিভ। ইজ ইট? কথাটা আমি পছন্দ করি না মিস্টার সান্যাল। আপনি বরং আমাকে রহস্যভেদী বলতে পারেন। হ্যাঁ, রহস্য। গোপার কীর্তিকলাপ সত্যিই রহস্যময়। জয়ন্তবাবু কি সেই রহস্যভেদের জন্য কর্নেল সরকারকে নিয়ে এসেছেন?
এটা ঠিক করেননি জয়ন্তবাবু। আসলে আপনি আত্মহত্যা করবেন বলায় জয়ন্ত ভয় পেয়ে গিয়েছিল। করিনি তো। তা তো দেখতেই পাচ্ছি। সুদর্শন মাথার এলোমেলো চুল আঁকড়ে ধরে বলল, না না না, করতে পারছি না। যতবার অ্যাটেম্প্ট নিয়েছি ফেল করেছি। গোপা গোপা যেন আমাকে সবসময় নজরে রেখেছে, কিন্তু আমাকে সুইসাইড করতেই হবে। কলকাতায় ফিরে গিয়ে আপনি ফের রিসার্চ শুরু করেছেন? না, তবে গোপা উপরে একটা ঘরে আমার জন্য একটা ল্যাব গড়ে দিয়েছে। ইনসিস্ট করছে, কিন্তু জয়ন্তবাবুকে তো সব বলেছি। আই হেট হার বিকজ আই কান্ট কিল হার। শি ইজ সো পাওয়ারফুল, সো শ্রুড। আপনি ঘুম থেকে দেরিতে ওঠেন শুনলাম। হ্যাঁ, কলকাতায় ফেরার পর থেকে এটা হচ্ছে। ঘুমের বড়ি ইচ্ছে করেই খাই না। কেন খাই না জয়ন্তবাবু বুঝবেন। আমি আসলে চুপি চুপি আপনার স্ত্রীর প্রতি লক্ষ্য রাখেন, তাই তো? হ্যাঁ, ও একজন রিয়েল ডাইনি। উনি কি আলাদা ঘরে শোন? শি নিডস আ সেপারেট রুম। ঘরের ভেতর ও আমাকে ঢুকতে দেয় না, কাউকেই না, শুধু দ্যাট স্কাউন্ডের লোফার হিপোক্রিট অবনীতা বাদে। ভবতারণ এবার সত্যিকারের কফি নিয়ে এলো। সে চলে গেলে সুদর্শন বলল, রিস্ক নিয়ে খাবেন, আপনারা আউটসাইডার। তাছাড়া গোপা কর্নেল সরকারকে দেখে আমার উপর চটে গেছে। বলছিল আমি নাকি ওর পেছনে প্রাইভেট ডিটেকটিভ লাগিয়েছি। কর্নেলকে কফিতে চুমুক দিতে দেখে সাহস করে আমিও কফিতে চুমুক দিলাম। কফিটা চমৎকার। সুদর্শন কফি খেতে খেতে ফের চাপা স্বরে বলল, আমার সব কথাবার্তা গোপা শুনতে পাচ্ছে। পাক পাক না, আমি ওকে আর ভয় করে চলব না। সুইসাইড করবার আগে আরেকবার শেষ চেষ্টা করে দেখব ওকে ওকে খুন করতে পারি কিনা। সর্বনাশ! স্ত্রীকে আপনি খুনের চেষ্টা করেন নাকি? হ্যাঁ, করি করি, কিন্তু পারি না। কিভাবে? ল্যাবের ধারালো ছুরি দিয়ে ওর গলাটা। হঠাৎ থেমে গেল সুদর্শন। ম্লান হেসে বলল, আমার দ্বারা কিছু হবে না। এই বলে হঠাৎ ব্যস্তভাবে উঠে দাঁড়ালো। ওই যা চিঠিটা বলে সে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল। এবং গেল তো গেলই। প্রায় মিনিট 20 পরে কর্নেল উঠে দাঁড়িয়ে বললেন, আমরা এ বাড়িতে অবাঞ্ছিত। চলো জয়ন্ত, কেটে পড়া যাক। কর্নেলের বাড়িতে এমন অনেক ছুটির দিন কাটিয়ে দিয়েছি এবং ষষ্ঠীচরণের সুস্বাদু রান্নায় আপ্যায়িত হয়েছি। তবে ওই এক জ্বালা, আমার বৃদ্ধ বন্ধু কোনো বিষয়ে মুখ খুললে কান ঝালাপালা করে দেন। এদিনের বিষয় ছিল অকাল্ট বা গুপ্তবিদ্যা। কিন্তু আজ আমি কান করেই ওর বকুনি শুনছিলাম, কারণ গোপাদেবীর কাণ্ডকারখানা দেখে আমার তাক লেগে গিয়েছিল। ঝাঁঝালো সুগন্ধ, ওপর থেকে পড়া দুটি গোলাপ কুঁড়ি এবং কফির পেয়ালা হঠাৎ রক্তের পেয়ালায় রূপান্তর, এগুলো ম্যাজিক নাকি সত্যি সত্যি অলৌকিক শক্তির ক্রিয়াকলাপ? কর্নেল আমার প্রশ্নের কোনো সদুত্তর না দিয়ে দেশ বিদেশের আদিম জনজাতির মধ্যে এখনও প্রচলিত নানা গুপ্তবিদ্যা নিয়ে জ্ঞান ছড়াচ্ছিলেন। এক সময় ওর বকুনি থামল এবং আমি ড্রয়িং রুমের সোফায় ভাত ঘুমে লম্বা হলাম। চোখ বুজে আসার আগে দেখলাম উনি বইয়ের র্যাক থেকে কি একটা মোটা বই বের করে এনে ইজি চেয়ারে বসলেন। চোখ বুজে ভাবছিলাম গোপাদেবী কর্নেলের পরিচয় জানে এবং তার স্বামী সুদর্শনও জানে। তবে এতে অবাক হওয়ার মতো কিছু নেই। মার্কিন বিজ্ঞান পত্রিকার নেচারে পাখি, প্রজাপতি, পোকামাকড় নিয়ে কর্নেলের অনেক সচিত্র লেখা প্রকাশিত হয়ে আসছে। তার ছবি এবং বিচিত্র জীবন কাহিনীও সংক্ষেপে ছেপেছে।
জৈব রসায়ন বিজ্ঞানী দম্পতির সেটা চোখে পড়া স্বাভাবিক। দৈনিক সত্যসেবাকে প্রকাশিত আমার ডাইনি সংক্রান্ত রিপোর্টও ওরা পড়েছে, কাজেই এক্ষেত্রে 2 2 4 করা যায়। কিন্তু প্রশ্ন হলো, কাল সন্ধ্যায় সুদর্শন কি আমার কাছে নিছক ডাইনির সত্যতা জানাতেই গিয়েছিলেন? তার চেয়ে বড় কথা, আত্মহত্যার সিদ্ধান্ত কি ওভাবে কেউ অপরের কাছে ঘোষণা করে? কখন ভাত ঘুম এসে গিয়েছিল। কলিং বেলের শব্দে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখলাম ষষ্ঠীচরণ একজন যুবতীকে নিয়ে এলো। মহিলাদের সঠিক বয়স আঁচ করা আমার পক্ষে কঠিন। গোপার বয়স ওই 30-এর কাছাকাছি মনে হয়েছিল। এর বয়স কিছুটা কম হতে পারে। চেহারায় নম্র লাবণ্য আছে এবং পরনে সাধারণ কিন্তু রুচিসম্মত শাড়ি, কাঁধ পর্যন্ত ছাঁটা চুল, চোখে চশমা। নমস্কার করে বলল, নমস্কার, আমার নাম অপর্ণা রায়। কর্নেল তাকিয়েছিলেন, বললেন, বসুন। আপনার চিঠি আমি কাল পেয়েছি। আমাকে তুমি বললে খুশি হব। অপর্ণা আমার দিকে ঘুরলে আমি সোজা হয়ে বসলাম। কর্নেল বললেন, আলাপ করিয়ে দিই, জয়ন্ত চৌধুরী, সাংবাদিক। অপর্ণা আমাকে নমস্কার করে বলল, পুরুলিয়ায় ডাইনি হত্যা নিয়ে আপনার লেখাটা পড়ে সত্যসেবক পত্রিকায় টেলিফোন করেছিলাম। আপনি তখন অফিসে ছিলেন না। জয়ন্ত, অপর্ণা কলকাতার কাছে একটা কলেজে পড়ায়। অপর্ণা, তোমার চিঠি পড়ে মনে হয়েছিল তুমি নিজের জন্যই উদ্বিগ্ন। এখন তো মনে হচ্ছে তুমি অন্যের জন্য উদ্বিগ্ন। তুমি কি সুদর্শন সান্যালের জন্য উদ্বিগ্ন? অপর্ণা মুখ তুলল, চোখে বিস্ময়ের ছাপ। বলল, আপনার সম্পর্কে যা শুনেছি বিশ্বাস করতাম না। আপনি সত্যি? সুদর্শনকে তোমার আত্মীয়? না, ইউনিভার্সিটিতে পড়ার সময় ওর সাথে আমার পরিচয় হয়েছিল। তারপর ও আমেরিকা চলে গেল। সেখান থেকে রেগুলার চিঠি লিখত। তারপর হঠাৎ চিঠি লেখা বন্ধ করে দিল। প্রায় 1 বছর পর, এই মাস 3 আগে, আবার ওর চিঠি পেলাম। প্রেমে পড়ে বিয়ে করেছে। স্ত্রী রিসার্চ স্কলার, ওরা একসঙ্গেই কাজ করে। কিন্তু বউকে নিয়েও খুব সমস্যায় পড়েছে। কি সমস্যা তা খুলে লেখেনি। হঠাৎ গত সপ্তাহে সুদর্শন লেকটাউনে আমাদের বাড়িতে এসে হাজির। তখন সব কথা খুলে বলল। তারপর বলল, আত্মহত্যা করা ছাড়া ওর নাকি উপায় নেই। ওকে অনেক করে বোঝালাম, কিন্তু আমার ধারণা ওর মানসিক অসুখ হয়ে গেছে। ওর স্ত্রী গোপার সঙ্গে তোমার আলাপ হয়েছে? না, ভদ্রমহিলা সম্পর্কে সুদর্শন যা বলেছে তা শোনার পর তার সঙ্গে আলাপ করা সম্ভব নয়। অবনী মৈত্রকে তুমি চেনো? চিনতাম না। সুদর্শনের বাড়িতে কখনো যাইনি। সুদর্শনের কাছেই সেদিন ওর পরিচয় পেলাম। যাই হোক, তুমি কি করতে বলছো আমাকে বলো। সুদর্শনকে আপনি বাঁচান। সে তো দিব্যি বেঁচে আছে। কর্নেল সরকার, আমার ভয় হচ্ছে ও যে কোনো সময় ঝোঁকের বসে আত্মহত্যা করে বসবে। ও মানসিকভাবে মোটেও সুস্থ নয়। ওকে কোনোভাবে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাও। তোমার কথা শুনে মনে হলো সুদর্শন তোমাকে বিশ্বাস করে, সম্ভবত তোমার সাহায্য চায়। অপর্ণা মুখ নিচু করে ঠোঁটের কোণা কামড়ে ধরল। একটু পরে বলল, আপনি হয়তো ঠিকই বলেছেন। সুদর্শন বলছিল ও বাঁচতে চায়, কিন্তু কিন্তু আত্মহত্যা ওকে নাকি করতেই হবে, কারণ ওর বউ ওকে আত্মহত্যা করিয়ে ছাড়বে। এক অদ্ভুত ব্যাপার। দেখুন কর্নেল সরকার, আমি যদি মেয়ে না হয়ে ছেলে হতাম,
ওর বন্ধু হতাম, তাহলে ওর বউকে বাড়ি থেকে বের করে দিতাম, সেই সঙ্গে ওই ভণ্ডতান্ত্রিক লোকটাকে গঙ্গায় ছুঁড়ে ফেলতাম। সুদর্শনের কোনো বন্ধু নেই? ছাত্র জীবনে ছিল, এখন এখন কে কোথায় আছে তা তো জানি না। তবে তবে ও বরাবরই একটু অমিশুকের স্বভাবের ছেলে। বন্ধু বলছি বটে, কিন্তু সেই অর্থে তত ঘনিষ্ঠতা ওর কারো সঙ্গে ছিল না কখনো। তোমার বাড়িতে কে আছেন? মা আর আমি ছাড়া আর কেউ নেই। বাবা বেঁচে নেই। তুমি সুদর্শনকে তোমাদের বাড়িতে নেমন্তন্ন করো, একজন সাইকিয়াট্রিস্টকেও করো, বুঝলে? বুঝেছি, কিন্তু ওর সঙ্গে যোগাযোগ করার সমস্যা আছে। কেন? টেলিফোনে করো। ওর বউ সত্যিই ডাইনি। কিভাবে টের পায় কে জানে। ওদের কাজের লোকটা ফোন ধরে বলে, ধরুন ডেকে দিচ্ছি, একটু পরে এসে বলে সাহেব ঘুমোচ্ছেন। তাহলেই বুঝুন। কর্নেল চোখ বুজে ইজি চেয়ারে হেলান দিলেন। একটু পর বললেন, দেখো, তুমি সুদর্শনের হিতাকাঙ্ক্ষিনী। আমার মতে তোমার রিস্ক নেওয়া উচিত। বলুন বলুন না, কি রিস্ক নেব বলুন। তুমি ওর বাড়ি চলে যাও। ওর বউ যদি বাড়িতে ঢুকতে না দেয়? চেষ্টা করেই তো দেখো। অপর্ণার মুখ চোখ দেখে মনে হলো সে দ্বিধায় পড়ে গেছে। একটু পরে রুমালে মুখ স্পঞ্জ করে সে বলল, ঠিক আছে, আমি এখনই গিয়ে দেখছি। কি হলো আপনাকে টেলিফোনে জানাবো। প্লিজ আপনার নাম্বারটা দিন। কর্নেল টেবিলের ড্রয়ার থেকে একটা নেম কার্ড দিলেন। তারপর বললেন, এই নাও। আর একটা কথা, আমার ঠিকানা তুমি কার কাছে পেয়েছিলে? আমার মামা অপরেশ মজুমদার, রিটায়ার্ড পুলিশ অফিসার, সল্ট লেকে বাড়ি করেছেন। প্রথমে মামার কাছেই গিয়েছিলাম সুদর্শনের ব্যাপারে কোনো হেল্প করতে পারেন কিনা। তো মামা বললেন, পুলিশ এ ব্যাপারে আইনত কিছু করতে পারবে না, তুই বরং কর্নেল সরকারের সঙ্গে পরামর্শ করে দেখ। আমি সরাসরি আপনার কাছে আসার আগে চিঠি লিখেছিলাম, তবে জবাবের জন্য ধৈর্য ধরতে পারিনি। কর্নেল চোখ বুজে চুরুট টানতে লাগলেন। অপর্ণা একটু দাঁড়িয়ে থাকার পর আমাকে নমস্কার করে বেরিয়ে গেল। বললাম, হাই ওল্ড বস। বলো ডার্লিং। অপর্ণার সঙ্গে সুদর্শনের যোগাযোগ কি আপনি কোনো গুপ্তবিদ্যার জোরে জেনে গিয়েছিলেন? না। কর্নেল চোখ খুলে সোজা হলেন। না না না, অপর্ণা তোমার রিপোর্ট পড়ে তোমার খোঁজ করেছে বলার সঙ্গে সঙ্গে প্রায় অন্ধকারে ঢিল ছুঁড়েছিলাম, লেগে গেল। বলে হাঁক দিলেন, ষষ্ঠী, কফি দিয়ে যাও। বিকেল 4:30 বাজে। জানলার বাইরে মাঠের সোনালি রোদ্দুর ঘরবাড়ির সঙ্গে লুকোচুরি খেলছে। কফিতে কয়েকটা চুমুক দিয়েছি, এমন সময় টেলিফোন বাজল। কর্নেল বললেন, ধরো জয়ন্ত। ফোন তুলে সাড়া দিতেই কেউ ছ্যারানো গলায় বলল, এই বেটা, বুড়ো খুকু, নাক গলাতে এসো না, গলা কেটে গঙ্গায় ভাসিয়ে দেব। তারপর ফোন রাখার শব্দ। হতবাক হয়ে দাঁড়িয়ে আছি। কর্নেল বললেন, কি হলো? তোমাকে অমন দেখাচ্ছে কেন? ফোন রেখে বললাম, কেউ একটা হুমকি দিল এবং আপনাকে গালাগাল। বলো কি? কি বললো? বলল, এই বেটা বুড়ো ঘুঘু, নাক গলাতে এসো না, গলা কেটে গঙ্গায় ভাসিয়ে দেব। কর্নেল গম্ভীর মুখে দাড়িতে হাত বুলিয়ে বললেন,
গঙ্গায় ভাসিয়ে দেবে? হ্যাঁ। তার মানে সুদর্শনের বাড়ির পেছনের গঙ্গায়। কর্নেল হঠাৎ ব্যস্তভাবে টেলিফোনের দিকে এগোলেন, নাম্বার ডায়াল করতে থাকলেন। কয়েকবার ডায়াল করার পর বললেন, এনগেজড। কোথায় ফোন করতে চান? সুদর্শনের বাড়িতে। কর্নেল, আমার এখন মনে হচ্ছে কেউ চাইছে সুদর্শন আত্মহত্যা করুক। ঠিক ধরেছ। বলে কর্নেল উঠে দাঁড়ালেন। তারপর ঘড়ি দেখে বললেন, চলো বেরোনো যাক। কোথায়? বাগবাজারে। অবনী মৈত্রের সঙ্গে এখনই দেখা করা দরকার। চলো কুইক। আমার অস্বস্তি হচ্ছিল। সকালে কর্নেল যে বাড়ি থেকে আমরা এখানে অবাঞ্ছিত বলে চলে এলেন, সেখানে আবার যাওয়া কি ঠিক হচ্ছে? তাছাড়া একটু আগে টেলিফোনে ওই কুৎসিত হুমকি, বড্ড বেশি ঝুঁকি নেওয়া হচ্ছে নাকি? পথে যেতে যেতেই কর্নেল যেন আমার মনোভাব আঁচ করেই বললেন, ফোনে যারা হুমকি দেয় তারা কাওয়ার্ড। যারা সত্যি ক্ষতি করার হিম্মত রাখে তারা আড়াল থেকে গর্জন করে না, মুখোমুখি ঝাঁপিয়ে পড়ে। কাজেই বোঝা যাচ্ছে লোকটি ভীতু। ভীতু কিন্তু ধূর্ত এবং বদমাশ। তার উদ্দেশ্যটা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না অবশ্য। লোকটা সম্ভবত অবনী মৈত্র। কেন তাকে সন্দেহ করছো? কারণ সুদর্শন আত্মহত্যা করলে লোকটা তার সাধন সঙ্গিনী গোপাকে বিয়ে করবে এবং সুদর্শনের সম্পত্তির মালিক হতে পারবে। সুদর্শনের কথা সত্যি হলে বিয়ের কি দরকার? গোপাকে তো সে অবাধে পেয়েছে, সম্পত্তির ভোগ দখলও করে আসছে। সুদর্শনের কথা সত্যি হলে মানে? জয়ন্ত, অবনী মৈত্রের সঙ্গে গোপার অবৈধ সম্পর্কের কথা আমরা সুদর্শনের মুখে শুনেছি। তবে শুধু এটুকু জানি, অবনী মৈত্র তান্ত্রিক সাধুর মতো জীবনযাপন করে এবং গোপার উইচক্রাফটের বাতিক আছে। বাতিক কি বলছেন? আচমকা সুগন্ধ, গোলাপ কুড়ি, কফির পেয়ালায় রক্ত। কর্নেল আর কোনো কথা বললেন না। বাগবাজার স্ট্রিট দিয়ে সোজা এগিয়ে ট্রামলাইন পেরিয়ে গঙ্গার ধারে গলির মোড়ে পৌঁছতে রাস্তার আলো জ্বলে উঠেছিল। কর্নেলের নির্দেশে গলির মুখে গাড়ি রাখলাম। গলিটা এঁকে বেঁকে গঙ্গার ঘাটে পৌঁছেছে। বাঁধানো প্রাচীন ঐতিহাসিক ঘাটের পাশে বিশাল একটা বটগাছ। গাছটার তলা একসময় বাঁধানো ছিল, এখন ভেঙে চুরে গেছে। এক দঙ্গল লোক বসে আড্ডা দিচ্ছে, গাঁজার ধোঁয়া ওড়াচ্ছে। খড় বোঝাই একটা নৌকো ঘাটে বাঁধা আছে। সন্ধ্যা স্নান এবং আহ্নিকরত কয়েকজন ধর্মানুরাগীকে দেখা গেল। কাকের চেঁচামেচিতে কান ঝালাপালা হচ্ছিল। একটু পরে কাকগুলো চুপ করল। কর্নেল ঘাটের মাথায় দাঁড়িয়ে গঙ্গা দর্শন করছিলেন। জলে আলোর ঝিকিমিকি ছটা। কেউ গঙ্গার জল থেকে বিড়বিড় করে মন্ত্র জপতে জপতে উঠে আসছিল। কর্নেলের পাশে আসতেই কর্নেল বললেন, অবনীবাবু। ছায়ামূর্তি থমকে দাঁড়ালো। এখানে গাঢ় ছায়া। লোকটা বলল, কে? আপনার অপেক্ষাতে দাঁড়িয়েছিলাম অবনীবাবু, কথা আছে। ও, আপনারা সকালে এসেছিলেন না গোপার ইন্টারভিউ নিতে? হ্যাঁ, এবার আপনার ইন্টারভিউ নেব। গোপা বলছিল বটে আপনি প্রাইভেট ডিটেকটিভ। সুদর্শন আপনাকে ওর পেছনে লাগিয়েছে। আচ্ছা, একজন উন্মাদের কথায় আপনি... অবনীবাবু, আপনার সঙ্গে কিছু জরুরি কথা আছে, কিন্তু এখানে নয়। তান্ত্রিক আসতে বলল, আচ্ছা আসুন। কয়েক পা এগিয়ে বাঁদিকে ঘুরে খিড়কির সেই দরজা ঠেলতেই খুলে গেল। পায়ে চলা পথের দুধারে ঝোপঝাড়, সামনে মন্দির। মন্দিরের নিচে একটা চওড়া বেদি। বাড়ির পোর্টিকোর মাথায় যে বাল্ব জ্বলছে তার আলো ক্রমশ ফিকে হতে হতে এখন কোনো ক্রমে এসে নেতিয়ে পড়েছে। অবনী মৈত্র বললেন,
এখানে একটু অপেক্ষা করুন, আমি ভিজে কাপড় চোপড় ছেড়ে আসি। কর্নেল বেদিতে পা ঝুলিয়ে বসলেন, আমিও বসলাম। বাড়িটা একেবারে শুনশান, নিস্তব্ধ। ওপরের কয়েকটা ঘরে আলো জ্বলছে। কেউ একবার খকখক করে কাশল। আমি বারবার এদিক ওদিক তাকাচ্ছি লক্ষ্য করে কর্নেল চাপা স্বরে বললেন, ভয় নেই জয়ন্ত, তোমাকে বলেছি না, আড়াল থেকে যারা হুমকি দেয় তারা ভীতু হয়। নিশ্চিন্তে থাকো। অবনী মৈত্র শিগগিরই এসে গেল। সকালে দেখা সেই বেশভূষা, তবে এখন হাতে একটা বেঁটে ছড়ি। বেদির এক প্রান্তে বসল, বলল, পাগলটা বিকেলে কোথায় বেরিয়েছে, নইলে ঠিকই টের পেয়ে যেত এবং এখানে এসে ঝামেলাও বাঁধাতো। আপনার সাধন সঙ্গিনী এখন কি করছেন? কি বললেন? সাধন সঙ্গিনী? তান্ত্রিক রেগে গেল। সাধন সঙ্গিনী বললেন? কি বলছেন মশাই? গোপা আমার শিষ্যা। সুদর্শন বলছিল যে... আরে ও যে সত্যি পাগল হয়ে গেছে, আপনাদের সেটা বোঝা উচিত ছিল। আমেরিকায় এক সাইকিয়াট্রিস্ট ওর চিকিৎসা করছিলেন। সারল না বলেই গোপা কলকাতায় নিয়ে এলো। পাগলামির জন্য চাকরি গেছে, জানেন? তাই বুঝি? তা গোপা তো নিজেই স্বামীর অসুখ সারাতে পারে। চেষ্টা করছে, আমিও করছি। যাকে বলুন আপনাদের কথা। সুদর্শনের বাবার প্রপার্টি বাড়িটা, তাই না? হ্যাঁ, পিসেমশাই উইল করে গেছেন ছেলের নামে, আর সেই উইলের ট্রাস্টি আমি। এই বাড়ি ছাড়া আর কি প্রপার্টি আছে? আচ্ছা, আগে বলুন দেখি, কেন এই কথা জানতে চাইছেন? পরে বলছি, প্লিজ আগে আমার প্রশ্নের জবাব দিন। ওই ব্যাংক ফিক্সড ডিপোজিট আর কিছু কোম্পানির শেয়ার নিয়ে বড় জোর ওই $1,05,000। সুদর্শন কি বাবা মার একমাত্র সন্তান? হ্যাঁ। সুদর্শন যদি মারা যায় তাহলে প্রপার্টি কে পাবে? আচ্ছা, এইসব কি প্রশ্ন? সুদর্শনের স্ত্রী এবং সন্তানাদি থাকলে তারাই পাবে। উইলে এই ব্যবস্থাই করা আছে। আপনি কিছু পাবেন না? হ্যাঁ, পাবো তো। আমি যতদিন বাঁচবো মাসোহারা পাবো 1,000 টাকা করে। এখনো পাচ্ছি, অর্থাৎ নিচ্ছি। সুদর্শনের স্ত্রী বা সন্তানাদি না থাকলে কে প্রপার্টি পাবে? আপনি স্বামী ব্রহ্মানন্দের নাম শুনেছেন? চণ্ডীতলায় ওর আশ্রম। পিসেমশাই ওনার ভক্ত ছিলেন, কাজেই সেই আশ্রম এই প্রপার্টি পাবে। চণ্ডীতলাটা কোথায়? ওই তো নদিয়ায় কেষ্টনগরের কাছে। আশ্রমের কেউ এ বাড়িতে আসেন? হ্যাঁ, ডোনেশন নিতে আসে। প্রতি বছর গুরু পূর্ণিমায় ব্রহ্মানন্দজির জন্মোৎসব। টাকা দিই। অবনী মৈত্র হঠাৎ চাপা স্বরে বললেন, আপনি তো মশাই প্রাইভেট ডিটেকটিভ, ওই ভণ্ড সাধুকে ধরিয়ে দিন না। আশ্রমের আড়ালে ড্রাগ আর আর্মস স্মাগলিং করে। গভর্নমেন্টের হোমরা চোমরা লোকেরা ওর ভক্ত, নইলে কবে ওর বুজরুকে ফাঁস করে দিতাম। আচ্ছা, আপনি এর প্রমাণ পেয়েছেন? ধ্যান বলে জেনেছি। ও আচ্ছা, তা আশ্রমে কখনো গেছেন আপনি? না, নেমন্তন্ন করে যাই না। গোপা গেছে এখানে আসার পর? কখনো না। ওকে সব বলেছি। গোপা ডাকিনী তন্ত্রের খেল দেখাবে। অপেক্ষা করুন, অপেক্ষা করুন। তাহলে সুদর্শনের মৃত্যু হলে এখন প্রপার্টি পাবে গোপা? পাবে। অবনী মৈত্র আবার চাপা স্বরে বললেন, আচ্ছা, সুদর্শনের কাছে আপনি কত ফি নিয়েছেন? ফি নেওয়া আমার অভ্যেস নয় অবনী বাবু, কারণ আমি প্রাইভেট ডিটেকটিভ নই।
তাহলে মশাই আপনি কেন আমাদের ব্যাপারে নাক গলাচ্ছেন? হ্যাঁ, তান্ত্রিক আবার রেগে গেলেন। নাক গলানোর স্বভাব থাকলে ব্রহ্মানন্দের ডেরায় গিয়ে গলান, দেখি দেখি আপনার কত হিম্মত। আচ্ছা অবনীবাবু, সুদর্শন কি এখানে আসার পর ওই আশ্রমে গেছে? যেতে চেয়েছিল, গোপা যেতে দেয়নি। গোপার মধ্যে হিপনোটিক পাওয়ার আছে, ইচ্ছে করলে ও যে কোনো মানুষকে দিয়ে যা খুশি করাতে পারে। ওর চোখ দুটো দেখেছেন? দেখেছি, দৃষ্টিতে বেশ অস্বাভাবিকতা আছে। তাহলেই বুঝুন। আপনারা দুজনে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে গিয়েছিলেন সম্প্রতি? গিয়েছিলাম। আপনি আশ্চর্য। তার মানে সুদর্শন এখানে এসেই আপনাকে আমাদের পেছনে লাগিয়েছে। দেখুন মশাই, খুলেই বলি, গোপা ইন্ডিয়ান ডাকিনীদের সঙ্গে যোগাযোগ করার জন্য আমার সাহায্য চেয়েছিল, আর তাই আমি ওকে পুরুলিয়ার আদিবাসী এরিয়ায় নিয়ে গিয়েছিলাম, ব্যাস। আর আমি কিছু বলবো না। আপনি অপর্ণা রায় নামে কোনো মেয়েকে চেনেন? না। বলে অবনী মৈত্র উঠে দাঁড়ালো। আপনারা এবার আসুন, আমার জবের সময় হয়ে গেছে। আমরা উঠে দাঁড়িয়েছি, সেই সময় কেউ বলে উঠল, কর্নেল সরকার, প্রত্যেক ফ্যামিলির রাইট অফ প্রাইভেসি আছে, তাই আই ওয়ার্ন ইউ, ডোন্ট ইন্টারফেয়ার। মিসেস সান্যাল, আপনি বিপন্না, সাবধানে থাকবেন। গোপা এগিয়ে এসে ক্ষিপ্তভাবে বলল, দ্যাটস নট ইয়োর বিজনেস, ওল্ড ম্যান। অ্যাওয়ে, গো অ্যাওয়ে, আই সে। আমরা খিড়কির দরজা দিয়ে বেরিয়ে এলাম। অবনী মৈত্র দরজা বন্ধ করে দিল। গলি রাস্তায় গিয়ে বললাম, উফ, কি সাংঘাতিক মেয়ে! বেচারা সুদর্শনের জন্য আমার ভয় হচ্ছে। গাড়িতে ওঠার পর কর্নেল বললেন, এবার নাটকটা জমে উঠবে আশা করছি। চলো। কর্নেলের অ্যাপার্টমেন্টে ফিরলে ষষ্ঠীচরণ বলল, বাবা মশাইকে একটা মেয়ে ছেলে ফোন করেছিল, তা আমি বললুম উনি বেরিয়েছেন, এখন বলল পরে ফোন করব। ড্রয়িং রুমে ঢোকার মুখে টেলিফোন বাজল। কর্নেল বললেন, ওই শোন, ফোন করছে, যা তুই কফি নিয়ে আয় শিগগিরই। ষষ্ঠী ফোনকে ফোং বলে। কর্নেলের মুখেও ফোং শুনলে সে বেজার হয়। তুম্ব মুখে চলে গেল। বুঝলাম কফিটা প্রচণ্ড কড়া হবে। ফোন তুলে সাড়া দিয়ে কর্নেল বললেন, হ্যালো, হ্যাঁ বলো অপর্ণা, গিয়েছিলে? আচ্ছা বলো, তারপর? আচ্ছা 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 আচ্ছা, ওকে, ঠিক আছে ঠিক আছে, তুমি সময় মতো আমাকে জানাবে। টেলিফোন রেখে ইজি চেয়ারে বসে কর্নেল বললেন, অপর্ণা আমার এখান থেকে সোজা সুদর্শনের বাড়ি গিয়েছিল। গেটের কাছে দাঁড়িয়ে কারো সাড়ার শব্দ পায়নি, তখন বাড়ি ফিরে দেখে সুদর্শন ওর জন্য অপেক্ষা করছে। বাহ, তারপর? অপর্ণাকে নাকি শেষ দেখা দেখতে গেছে। শুনে অপর্ণা ওকে অনেক বুঝিয়েছে, অপর্ণার মাও বুঝিয়েছেন, রাত্রে ওখানে থাকার জন্য পিড়াপিড়ি করেছেন, কিন্তু সুদর্শন থাকেনি। সত্যি ভদ্রলোক বদ্ধ পাগল। তবে আজকে রাত্রে সে আত্মহত্যা করবে না বলেছে। চণ্ডীতলা আশ্রমে তার বাবার গুরুদেবের কাছে যাবে, তাকেও সব কথা জানিয়ে তারপর বিদায় নেবে, ফিরে এসে আত্মহত্যা করবে। কর্নেল, ব্রহ্মানন্দজি কি করবেন আমি কিন্তু বাজি রেখে বলতে পারি। বলো, শোনা যাক।
ওর আত্মহত্যায় সায় দেবেন, তবে তার আগে সব প্রপার্টি আশ্রমের নামে লিখিয়ে নেবেন। তারপর ওই সব সাধু শিষ্যদের মধ্যে দুধে অ্যাডভোকেট থাকা স্বাভাবিক। ব্রহ্মানন্দজি ওকে বলবেন, তুমি যখন মরবে ঠিক করেছো মরো, তবে তুমি মরলে তোমার ওই প্রপার্টি কিন্তু ওই খারাপ মেয়ে ছেলেটা পাবে। সেটা কি ঠিক হবে? মনে হয় এরম কিছুই। উইলে সত্যি কি আছে আমরা এখনো জানি না জয়ন্ত। অবনীমিত্র মিথ্যাও বলতে পারে। তবে এটুকু বুঝেছি যে সুদর্শনের বাবার গুরুদেবের সঙ্গে তার সম্ভবত শত্রুতা আছে। এটা খুবই স্বাভাবিক। অবনী একজন তান্ত্রিক, কাজে সে নিজেও ও বাড়িতে কিংবা অন্য কোথাও আশ্রম করতে চাইবে। এবং গোপা হবে তার সাধন সঙ্গিনী। ষষ্ঠী কফি আনল। কফিতে চুমুক দিয়ে কর্নেল বললেন, তোমার থিওরিটা মন্দ নয়, তবে তার আগে জানা দরকার উইলে সত্যিই কি আছে। কলকাতার অ্যাটর্নি মহলে এমন কিছু জানাশোনা আছে বুঝলে জয়ন্ত। সুদর্শনের বাবা সদানন্দবাবু কার মক্কেল ছিলেন সেইটা আগে জানা দরকার। সুদর্শনের বাবার নাম আপনি জানেন? ওনার ঘরের দেওয়ালে একটা ছবিতে নাম এবং জন্ম মৃত্যুর তারিখ লেখা আছে। ও, আমি ওসব লক্ষ্য করিনি। কর্নেল চুপচাপ কফি খেতে লাগলেন। ওর মুখ দেখে টের পাচ্ছিলাম ষষ্ঠী কফিটা প্রচণ্ড কড়া করেছে। আমারটা অবশ্য ঠিকই বানিয়েছে। একটু পরে কর্নেল চুরুট ধরিয়ে বললেন, ওরে সুদর্শনের মায়ের কোনো ছবি কিন্তু আমি দেখিনি। সুদর্শন নিজের ঘরে রেখেছে নিশ্চয়ই। রিং করে জেনে নিন না। ওকে পাচ্ছি কোথায়? অপর্ণাকে বলেছে আজ রাত্রেই ট্রেনে কৃষ্ণনগর চলে যাবে। তারপর তো চণ্ডীতলা যেতে অসুবিধে নেই। সাইকেল রিক্সা বা একা গাড়ি পাওয়া যায় সবসময়। নদীর ধারে নাকি বেশ বড় সড়ো আশ্রম। আচ্ছা কর্নেল, আপনি গোপাকে বিপন্ন বললেন কেন? সুদর্শন ওকে মার্ডার করবে বলে, নাকি নিছক ভয় দেখিয়ে এলেন? ব্যাপারটা আমার নিজের কাছেও স্পষ্ট নয়, কিন্তু আমার ইনটিউশন এনিওয়ে শুধু এইটুকু বলতে পারি, গোপাকে যেন কেউ বা কারা টোপ হিসেবে ব্যবহার করছে। সুদর্শন দৈবাত মারা গেলে গোপার বিপদ আছে। বুঝিয়ে বলুন। এই মুহূর্তে কিছু বুঝিয়ে বলা আমার পক্ষে সম্ভব নয় জয়ন্ত। বলে কর্নেল উঠে দাঁড়ালেন। বইয়ের র্যাক থেকে সেই প্রকাণ্ড বইটা নিয়ে এলেন। টেবিল ল্যাম্প জেলে বইটার পাতা খুললেন। জিজ্ঞেস করলাম, কি বই ওটা? মার্লো পোঁতের লেখা দ্য ফেনোমেনোলজি অফ পারসেপশন, মানে মানসিক অসুখ বিসুখ নিয়ে সিরিয়াস দার্শনিক আলোচনা। আমি উঠি, বড্ড টায়ার্ড। ঠিক আছে, এসো। কর্নেল বইয়ের পাতায় মন দিলেন। আমি বেরিয়ে এলাম। ষষ্ঠীর দরজা বন্ধ করতে এসে ফিক করে হেসে চাপা স্বরে বলল, বাউসাই রে, খুব জব্দ করেছি, অর্ধেক কাপও খেতে পারেননি। আপনারটা কিন্তু অত কড়া করিনি। এই সময় কর্নেল হাঁকলেন, আর ষষ্ঠী কফি। এবার তেতো করলে কিন্তু লিন্ডাদের কুকুরটা এনে ঘরে ছেড়ে দেবো। হ্যাঁ। ষষ্ঠীর মুখ আবার বেজার হয়ে গেল। সে কুকুরকে বড্ড ভয় করে। পরদিন সকালে চা খেতে খেতে খবরের কাগজগুলোই চোখ বুলোচ্ছি, টেলিফোন বাজল। সাড়া দিতেই কর্নেলের কণ্ঠস্বর ভেসে এলো, সুপ্রভাত ডার্লিং। সুপ্রভাত বস, কোনো খবর আছে? আছে। তুমি শ্যামপুকুর থানায় চলে এসো, অপেক্ষা করছি। থানায়? কেন? সুদর্শন মারা গেছে। হ্যাঁ? সর্বনাশ! কোথায়, কিভাবে মারা গেল? তার তো রাত্রে চণ্ডীতলা আশ্রমে যাওয়ার কথা ছিল। সুদর্শন যে কোনো কারণে হোক চণ্ডীতলা যায়নি, নিজের ঘরে মারা গেছে। টেবিলে একটা সুইসাইডাল নোট পাওয়া গেছে। তুমি চলে এসো, ফোনে সব কথা বলা যাবে না। এসো।
ব্রেকফাস্ট না করেই বেরিয়ে পড়লাম। 10টায় ব্রেকফাস্ট করি, এখন 9টা বাজে। শ্যামপুকুর থানার সামনে গিয়ে দেখি কর্নেল অপেক্ষা করছেন। গাড়িতে উঠে বললেন, সুদর্শনের বাড়িতে চলো, বডি মর্গে চলে গেছে, পুলিশকে কিছু জানায়নি। পুলিশ সুসাইডাল নোট পেয়েছে, দ্যাটস এনাফ ফর দেম। সুদর্শনের হাতের লেখা? হ্যাঁ, ওর প্যাডে ওরই হাতের লেখা, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, ইত্যাদি ইত্যাদি। তো ওসি বললেন যে হাতের লেখার নমুনা পেয়ে গেছেন। আপনি কি করে খবর পেলেন? ভবতারণ আমাকে ফোন করেছিল। সুদর্শন গত রাত্রে প্রায় 1টায় বাড়ি ফেরে। ভবতারণকে আমার ফোন নাম্বার দিয়ে বলেছিল কিছু ঘটলে যেন এই নাম্বারে রিং করে জানিয়ে দেয়। ট্যাক্সি করে গিয়ে দেখি যে পুলিশ এসে গেছে। আমাকে কনস্টেবলরা ঢুকতে দিল না। অগত্যা থানায় চলে গেলাম। তখন প্রায় 8টা বাজে। মায়ের গলি দিয়ে শর্টকাট করো। গলিতে সুদর্শনের বাড়ির গেট বন্ধ। সামনের দিকের রাস্তায় লোকেরা ভিড় করে আছে। হর্ন বাজানোর পর অবনী মৈত্রকে পোর্টিকোর ছাদে দেখতে পেলাম। তারপর ভবতারণ দৌড়ে এসে গেট খুলে দিল। কান্না চেপে বলল, আমি আর কারোর পরোয়া করি না স্যার, আমাকে গেট খুলতে মানা করছে। ইস, সাধু সেজে আছে, পরের ঘাড়ে বসে ফুর্তি ওড়াচ্ছে, এবার মজাটা দেখাচ্ছি। পোর্টিকোর ছাদ থেকে ততক্ষণে অবনী মৈত্র অদৃশ্য। পোর্টিকোর তলায় গাড়ি দাঁড় করিয়ে আমরা বেরোলাম। ভবতারণ বলল, ভেতরে আসুন স্যার, সাহেব আমাকে বলে গেছেন খারাপ কিছু ঘটলে আপনাকে যেন খবর দিই, আপনি এলে যেন যত্ন আত্মি করি আর কি। অবনী মৈত্র পর্দা তুলে ঘরে ঢুকে বলল, এই যে, এতে গোয়েন্দাগিরির কিছু নেই মশাই, পুলিশ যা করেছে করেছে। খামোখা আপনারা জল ঘোলা করতে এসেছেন কেন? এই বাবা, হ্যাঁ, তুই কেন এদের বাড়ি ঢোকালি? যা তা বলবেন না দাদা বাবু, সাহেব যা বলে গেছেন সেই মতোই কাজ করছি। তান্ত্রিক যথারীতি গঙ্গা স্নান করে এসেছে বোঝা যাচ্ছিল। পরনে সেই পোশাক, গেরুয়া লুঙ্গি এবং ফতুয়া। ভবতারণের দিকে রুষ্ট দৃষ্টে শুধু তাকিয়ে রইল। আমরা বসলাম। কর্নেল বললেন, বসুন অবনীবাবু, কথা আছে। যা বলার গতকাল সন্ধ্যায় বলেছি মশাই, এখন আমি মন্দিরে যাচ্ছি। বলে তান্ত্রিক যথারীতি খড়মের শব্দ করতে করতে বেরিয়ে গেলেন। ভবতারণ চোখ মুছে বলল, রাত্রিরে সাহেবের কথা শুনে খটকা লেগেছিল, ঘুম হয়নি। আমি ওই নিচের ঘরেই থাকি, খুটখাট শব্দ শুনেই উঠে বসেছি। তারপর পোড়া চোখে কখন কাল ঘুম নেমে এসেছিল কে জানে, হঠাৎ ঘুমটা ভেঙে গেল। তখন ওই প্রায় 5:30 বাজে। ওপরে গিয়ে দেখলাম সাহেবের ঘরের দরজা বন্ধ, কিন্তু তখন কি আর জানি যে দরজা ভেজানো রয়েছে। উনি 10টার আগে ওঠেন না। 6টায় দাদাবাবু আর মেম সাহেব গঙ্গা স্নানে গেলেন, 7:30টায় ফিরলেন। রোজই কি ওই সময় ফেরেন? আগে আমি ওদের জন্য চা করছিলাম, হঠাৎ ওপরে মেম সাহেবের কান্নাকাটি শুনে চমকে উঠলাম। গিয়ে দেখি সাহেবের ঘরের দরজা খোলা, সাহেব টেবিলে মাথা রেখে বসে আছেন। মেম সাহেব ওকে ওঠানোর চেষ্টা করছেন। আমি গিয়ে সাহেবকে সিধে করলাম। চোখ ঠিকরে বেরিয়ে গেছে, মুখে নাকে রক্ত গড়াচ্ছে, রক্ত আর ফেনা। মেঝে একটা কাপ উল্টে পড়ে আছে। দাদাবাবু ও ঘরে গিয়ে সব দেখে বললেন, সর্বনাশ, সুইসাইড করেছে, থানায় ফোন করতে হবে এক্ষুনি। উনি তারপর টেলিফোন করলেন। আমার মাথায় তখন সাহেবের কথাটাই ভাসছে। সামনের সাইডে রাস্তার ধারে ভকতবাবু রঙের দোকানে টেলিফোন আছে, আমাদেরই ভাড়াটে স্যার। ওকে ডাকাডাকি করে সব বললাম, ফোন করলাম আপনাকে। এই দেখুন সাহেবের লিখে দেওয়া আপনার ফোন নম্বর। সে পকেট থেকে এক টুকরো কাগজ বের করে কর্নেলকে দিল। কর্নেল সেটা পকেটে ঢুকিয়ে বললেন, মেম সাহেব এখন কি করছেন? নিজের ঘরেই আছেন, দরজা ভেতর থেকে আটকানো। ডাকছিলাম, তবে সাড়া পেলাম না। তোমার সাহেবের ঘরে কি পুলিশ তালা এঁটেছে? আগে না তো,
পুলিশ ভাঙা কাপটা আর টেবিলে রাখা একটা চিঠি নিয়ে গেছে। পুলিশের মধ্যে পটাশিয়াম সায়ানাইড চা বা কফির সঙ্গে খেয়েছে। ভবতারণ, চা বা কফি কি তুমিই করো তো? আগে, তবে সাহেবের কফি সেই 10টায়। তাহলে তোমার সাহেবকে চা বা কফি কে দিয়েছিল? এটাই তো বুঝতে পারছি না স্যার। কাজ করো, চলো ওর ঘরটা দেখব। ভবতারণ আমাদের ওপরের ঘরে নিয়ে গেল। একটা ঘরের দরজা খুলে বলল, এই ঘরে স্যার। ঘরের জানলাগুলো খোলা, কিন্তু পর্দা ঝুলছে। এক পাশে সেকেলে খাটে সুদৃশ্য বেড কভার চাপানো। ভবতারণ আলো জ্বেলে দিল। কর্নেল আগে বেড কভার তুললেন, বললেন, সুদর্শন বিছানায় শোয়নি। এক পাশে ডিভান, পেছনে বইয়ের র্যাক, অন্য পাশে লেখার টেবিল এবং গদি আঁটা চেয়ার। দেওয়ালে বিক্ষিপ্তভাবে টাঙানো কয়েকটা রঙিন ছবি, বিখ্যাত চিত্রকরদের পেন্টিং। টেবিলের নিচে ডান দিকে ভাঙা কাপের কয়েকটা টুকরো পড়ে আছে। কর্নেল আতশকাঁচ বের করে কাপের টুকরোগুলো দেখলেন। চেয়ারটার দিকে তাকিয়ে রইলেন মিনিট দুয়েক, তারপর বললেন, ভবতারণ, কি অবস্থায় তোমার সাহেবকে দেখেছিলে? তুমি বসে একটু দেখিয়ে দাও তো আমায়। ভবতারণ একটু দ্বিধার সঙ্গে চেয়ারে বসে দুটো হাত টেবিলের উপর ছড়িয়ে দিল এবং মুখটা এক পাশে কাত করে টেবিলে রাখল। তারপর উঠে দাঁড়ালো। কর্নেল আতশকাঁচ দিয়ে টেবিলের ওপরটা খুঁটিয়ে দেখে বললেন, তোমার সাহেবের একটা ল্যাব আছে শুনেছি। ল্যাবরেটরি মানে বোঝো? আগে ওই যে পর্দা ঝুলছে দরজায়। বলে সে পর্দা তুলল। দরজাটা ভেজানোই ছিল, খুলে দিল। আমরা ল্যাবে ঢুকলাম। কর্নেল বললেন, বাবা, গ্যাসের সিলিন্ডার আছে দেখছি, কেটলি এবং কাপও। সুদর্শন রাত্রে কফি খেত। গুঁড়ো কফির প্যাকেট আছে কয়েকটা। বিচিত্র গড়নের জার, নল, শিশি বোতল এবং দুটো কম্পিউটার। একটা জারে কয়েকটা টিকটিকি আরোকে ডোবানো আছে। গা ঘিনঘিন করছিল। পশ্চিমের জানলার পর্দা তুলে কাচের ভেতর গঙ্গা দেখতে পেলাম। জানলার নিচে একটা স্টিলের ইজি চেয়ার। সুদর্শন নিশ্চয়ই এখানে বসে গঙ্গা দর্শন করত। কর্নেল ল্যাবের ভেতরে চক্কর দিচ্ছিলেন। হঠাৎ গ্যাসের চুল্লির কাছে গিয়ে হাঁটু মুড়ে বসলেন। এই ঘরের মেঝে কিছুটা নোংরা। আতশকাঁচে পরীক্ষা করার পর কর্নেল উঠে দাঁড়িয়ে বললেন, আচ্ছা ভবতারণ, তোমার সাহেব কি তোমাকে কিছু হারিয়ে যাওয়ার কথা বলেছিলেন? আগে না তো। ওকে কাল কিছু খোঁজাখুঁজি করতে দেখেছিলে? ভবতারণ স্মরণ করার চেষ্টা করে বলল, আগে না, কই বা তেমন কিছু। কর্নেল সরকার। চমকে উঠে দেখি ল্যাবের দরজায় দাঁড়িয়ে আছে গোপা। পরনে গৈরিক শাড়ি, ব্লাউজ, চূড়ো করে বাঁধা চুল, চোখে অস্বাভাবিক উজ্জ্বল সেই দৃষ্টি। কর্নেল গম্ভীর মুখে বললেন, আপনার দুর্ভাগ্যের জন্য দুঃখিত মিসেস সান্যাল। That's my business. Again, I warn you. Don't interfere, কর্নেল সরকার। মিসেস সান্যাল, এবার সত্যি আপনি বিপন্ন বোঝার চেষ্টা করুন। আপনি চলে যান কর্নেল সরকার। মিসেস সান্যাল, আপনি বিপজ্জনক ফাঁদে পা দিয়েছেন। গোপা এতক্ষণে একটু দমে গেল। আস্তে বলল, কি বলতে চান আপনি? আপনার স্বামীর খুনি এবার আপনাকে সরিয়ে দেবে পৃথিবী থেকে, তাই তো? ননসেন্স। ও সুইসাইড করেছে একটু অসতর্কতার জন্য। না ম্যাডাম, সুদর্শন সুইসাইড করেনি। হি ইজ ডেলিবারেটলি মার্ডার্ড। গোপা নিষ্পলক চোখে তাকিয়ে রইল। হ্যাঁ, কেউ একটা কাপ এই গ্যাসের চুল্লির কাছে রেখে দিয়েছিল, যাতে সুদর্শন হাতের কাছে পায়, এবং তাতে সাইলেন্ট বড়ি রেখেছিল। সুদর্শন লক্ষ্য করেনি, কারণ বড়িটা ছিল সাদা। চিনি ছাড়া র কফি খাওয়ার অভ্যেস আমেরিকায় কিছুকাল থাকলে রপ্ত হয়ে যায়।
বাট হি ওয়াজ আ সাইকিক পেশেন্ট। সব সময় সবাইকে বলে বেড়াতো সুইসাইড করবে। ইনফ্যাক্ট একটা সুইসাইডাল নোটও পাওয়া গেছে। খুনি সেই সুযোগটা নিয়েছে কাল সকালে নিচের ঘরে কথা বলার সময় সুদর্শন হঠাৎ বলেছিল, ওই যা চিঠিটা। এখন বুঝতে পারছি ঝোঁকের বসে একটা সুইসাইডাল নোট কালই সে লিখেছিল, তারপর সেটা নিবাত্তা হয়ে যায়। আই এগ্রি গোপা দেবী, হি ওয়াজ এ সাইকিক পেশেন্ট, তাই ওটা সম্পর্কে হয়েছে বাধায়নি। হয়তো আঁচ করতে পারেনি, ওটাকেও কাজে লাগাবে। কিন্তু কে সে? এখনো জানি না আমি। সে কি আমাদের মধ্যে কেউ? না, সেটাও জানি না আমি। বাট হোয়াট ইজ দ্য মোটিভ? সেটাই তো এখনো আমার কাছে স্পষ্ট নয়। প্লিজ গোপা দেবী, আপনি এখনই আপনার জিনিসপত্র নিয়ে আপনার কোনো আত্মীয়ের বাড়িতে চলে যান, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। না, কলকাতায় আমার কোনো আত্মীয় নেই। কিন্তু হোটেল আপনার পক্ষে নিরাপদ নয়। কাজ করুন, আপনি আমার অ্যাপার্টমেন্টে উঠতে পারেন, তারপর আমেরিকায় ফিরে যান। কোনো ফ্লাইটে ভিআইপি কোটা থেকে একটা সিটের ব্যবস্থা আমি করে দেব। সরি কর্নেল সরকার, আপনি কেন এইসব কথা বলছেন আমার মাথায় আসছে না। নিজেকে বাঁচানোর শক্তি আমার আছে। গোপার মুখে হিংস্রতা ফুটে উঠল। I have acquired the supernatural power, you know, কর্নেল সরকার। ইনফ্যাক্ট আজই আমার প্ল্যান ছিল প্রেস কনফারেন্স ডেকে তার প্রমাণ দেব, কিন্তু মাই হাজব্যান্ড ইজ ডেড। পর্দা সরিয়ে তান্ত্রিক ঢুকল। কি হয়েছে গোপা? গোয়েন্দা মশাই কি তোমাকেও জেরা করছেন? অবুদা, হি ইজ টেলিং স্ট্রেঞ্জ থিংস। ওকে কি বলছেন মশাই? হ্যাঁ? কর্নেল জবাব দিলেন না। গোপা বলল, উনি বলছেন মাই লাইফ ইজ ইন ডেঞ্জার। হ্যাঁ? তার মানে? আর বলছেন সুদর্শন নাকি সুইসাইড করেনি, কেউ নাকি তাকে মার্ডার করেছে। গোয়েন্দারা এরকম বলেই থাকে, যার যা বলি। তুমি ভয় পেও না গোপা। ও মশাই, সুদর্শন যদি খুন হয়েই থাকে, খুনি কি আমি? হ্যাঁ, নাকি ওই বাবা? অবনী বাবু, সুদর্শনকে সত্যিই খুন করা হয়েছে। আরে আমি মশাই খুন টুন করতে পারি না। ভবাটাও তো আসলা দেখলে বেটা ছেলে তুলকালাম করে। সুদর্শন যদি সত্যি খুন হয়ে থাকে, তাহলে সেই চণ্ডীতলার ব্রহ্মানন্দ খুন করিয়েছে। দাঁড়ান, থানায় খবর দিই। টের পেলাম তান্ত্রিক কারণ বাড়ি পান করেছে। সে পাশের ঘরে টলতে টলতে ঢুকল। কর্নেল তাকে অনুসরণ করলেন। আমিও ওর সঙ্গ ধরলাম। কর্নেল টেলিফোনের কাছে গিয়ে বললেন, অবনী বাবু, এইসব কথা পুলিশকে জানালে আপনি বিপদে পড়বেন। হ্যাঁ? কেন মশাই? আমি কি করেছি? কারণ পুলিশ প্রথমে আপনাকেই সন্দেহ করবে এবং হাতকড়া পরাবে। বেচারা ভবতারণও রেহাই পাবে না, এবং পুলিশ গোপা দেবীকেও রেয়াত করবে না। কিন্তু ঠিক ঠিক বলেছেন মশাই। আমরা তিনজনেই ফেঁসে যাব। কাজেই চেপে যাওয়া যাক। এই বাবা, সাবধান। আচ্ছা গোয়েন্দা মশাই, পুলিশ যদি নিজের বুদ্ধিতে টের পায় সুদর্শন সুইসাইড করেনি, খুন হয়েছে, তাহলে? টের পাবে না, কারণ আমি যা জানি পুলিশ তা জানে না। সুইসাইডাল নোটই ওদের কাছে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ঠিক আছে, আমরা মুখ বুজে থাকব। কি বলো গোপা? হ্যাঁ? গোপা হঠাৎ ঘর থেকে বেরিয়ে গেল। কর্নেল তাকে অনুসরণ করে বললেন, গোপা দেবী, আপনি ভুল করবেন না, প্লিজ। দেখলাম গোপা নিজের ঘরে গিয়ে ঢুকল এবং সশব্দে দরজা বন্ধ করল। কর্নেল আসতে বললেন, চলো জয়ন্ত।
ও মশাই, শুনুন শুনুন। যা বাবা, আরে এসব হচ্ছেটা কি? ভবতারণ আমাদের পেছন পেছন নিচের ঘরে এলো, কাতর স্বরে বলল, চলে যাচ্ছেন স্যার? এর কোনো কি আশকারা হবে না? আমি যে এবার ভেসে যাব, দাদাবাবু আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন। কর্নেল তার কাঁধে হাত রেখে বললেন, তোমাকে তাড়ায় কারো সাধ্য নেই, যদি তুমি আমার কথার ঠিক ঠিক জবাব দাও। দেবো স্যার, দেবো। বলুন কি জানতে চান? এ বাড়িতে বাইরের কোনো লোক আসতো কি? বাইরের লোক তো অনেকেই আসতো। মেম সাহেব আসার পর মানা করেছিলেন যেন কেউ বাড়িতে না ঢোকে। যারা আসতো তাদের তুমি চেনো? কাউকে কাউকে চিনি। বেশি কে আসতো? আগে রঙের দোকানের ভকত বাবু। কার কাছে আসতেন? দাদাবাবু ছাড়া আর কার কাছেই বা আসবেন? মন্দিরে বসে দুজনে কথা বলতেন, কখনো দাদাবাবুর ঘরেও বসে থাকতেন, ধর্ম নিয়ে ওই কথাবার্তা হতো। তোমার সাহেব মেম সাহেব আসার পর ভগৎবাবু এসেছিলেন? একদিন এসেছিলেন সাহেবের সঙ্গে দেখা করতে, তারপর আর আসেননি। তোমার সাহেবের মা তো বেঁচে নেই, তাই না? বেঁচে আছেন, কিন্তু হ্যাঁ, বলো ভবতারণ। সে অনেক দুঃখের কথা স্যার। বড় সাহেব আমার কর্তার চরিত্রই মোটেও ভালো ছিল না। অত বড় ওষুধের ব্যবসা, মদ আর মেয়ে মানুষ এই উড়িয়ে দিচ্ছিলেন। ছেলে পর্যন্ত আমেরিকায় পালিয়ে গিয়েছিল বাবার ওপর রাগ করে। সুদর্শন বাবার উপর রাগ করে চলে গিয়েছিল? আগে ছেলেও গেল, মাও চলে গেল বাড়ি ছেড়ে। এখন চণ্ডীতলা আশ্রমে আছেন। দেশে যাওয়ার নাম করে দেখে আসি। ভালোই আছেন, স্কুল করেছেন আশ্রমে। আচ্ছা, সুদর্শনের মায়ের নাম কি? করুণাময়ী। বড় সাহেব মরার আগে দেখতে চেয়েছিলেন। আমি চণ্ডীতলা গিয়েছিলাম, কিন্তু উনি আসেননি। খুব কড়া ধাতের মেয়ে স্যার। ছেলের মরার খবরটা এখন আমাকেই দিয়ে আসতে হবে। দাদাবাবু তো আর যাবেন না। দাদাবাবুর সঙ্গে আশ্রমের সাধু বাবার বনিবনাও নেই। আচ্ছা ভবতারণ, তোমার বড় সাহেব এই বাড়িঘর সম্পত্তির কোনো উইল করে গেছেন? হ্যাঁ স্যার, আমি সাক্ষী, দাদাবাবু সাক্ষী, ভকতবাবুও সাক্ষী। কোন উকিল উইল লিখেছিলেন? পাড়াতেই থাকেন স্যার, শিবপদ ঘোষ। ওই ট্রাম রাস্তার ওধারে নতুন 4 তলা বাড়ি। উইলের সম্পত্তি কার কার নামে দেওয়া আছে? মনে পড়ছে না স্যার। ওসব ভজকট ব্যাপার আমি মোটেই বুঝি না। আপনি উকিলবাবুর কাছে জানতে পারবেন। আমি শুধু এটুকুই জানি, যতদিন বাঁচবো মাসে 500 টাকা মাসোহারা পাবো, আর দাদাবাবু পাবেন 1000 টাকা। আর একটা কথা ভবতারণ, তোমার বড় সাহেবকে একবার পুলিশ অ্যারেস্ট করেছিল, বাড়ি সার্চ হয়েছিল। কেন তা জানো? ভবতারণ যেন চমকে উঠল, বলল, খামোকা হয়রানি স্যার। বড় সাহেব নাকি চোরাই ওষুধের কারবারি। স্রেফ মিথ্যা। 1 ঘন্টা আটকে রেখে দিয়েছিল পুলিশ, বাড়িতে কিছুই পায়নি। আচ্ছা ঠিক আছে, চলি ভবতারণ। তুমি চিন্তা করো না, কিছু ঘটলে আমাকে টেলিফোন করো। এনো আমার কার্ড। বলে কর্নেল তার নেম কার্ড দিয়ে ঘর থেকে বেরিয়ে এলেন। গাড়ি স্টার্ট দিয়ে বললাম, আচ্ছা ধরে নিচ্ছি সুদর্শনের সুইসাইডাল নোট কেউ চুরি করে তাকে সাইনাইড খাইয়ে মেরেছে, কিন্তু আপনি কি তা প্রমাণ করতে পারবেন? কর্নেল নিভে যাওয়া চুরুট জেলে বললেন, দেখা যাক। দেখুন, সুদর্শন সাইকিক পেশেন্ট এটা ঠিক, কিন্তু এই বোকামিটা কেন করলো বুঝতে পারা যাচ্ছে না। আগে থেকে সুইসাইডাল নোট কেউ লিখে রাখে? অনেকে লেখে বই কি। 1 মিনিট, তুমি দেখো কোথাও গাড়ি পার্ক করা যায় কিনা। ঘিঞ্জি ট্রাম রাস্তায় পার্কিংয়ের জায়গা পাওয়া কঠিন। বাগবাজার স্ট্রিটের মুখে পৌঁছে গাড়ি রাখলাম। কর্নেল বললেন,
ভগৎবাবুর সঙ্গে আলাপ করা দরকার। এসো। আর শোনো, আমরা নতুন বাড়ি করেছি, রং কিনতে চাই, বুঝেছো তো? গাড়ি লক করে বললাম, অত ঝুটঝামেলায় না গিয়ে ভবতারণকে সঙ্গে আনলেই তো পারতেন। না, লোকটা তাতে ঘাবড়ে যেত। এসো। দোকানের নাম লালজি পেন্টিং কোম্পানি। সবে দোকান খুলে বেঁটে নাদুস নুদুস চেহারার এক অবাঙালি ভদ্রলোক সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করছিলেন। কাউন্টারটা বেশ আধুনিক কেতার, শোকেস এবং রং বেরঙের কাট আউট রয়েছে। দুজন সেলসম্যান গম্ভীর মুখে বসে আছে টুলে। আমাদের দেখে একজন বলল, বলুন স্যার। কর্নেল বললেন, আপনাদের নিজেদের কোম্পানির রং? নিজেদের কোম্পানি আছে, অন্য কোম্পানিরও পাবেন, তবে আমাদের কোম্পানির কিনলে কিছু সুবিধে দিই। যেমন ধরুন, আমরা এক্সপার্ট মিস্ত্রি পাঠিয়ে সাহায্য করি, তাদের মজুরির হার কম। তাছাড়া 6 মাসের মধ্যে গড়বড় হলে আমরা নিজেদের খরচে রিপেইন্ট করিয়ে দিই। অবশ্যই ইনসাইড ওয়াল, আউটডোর ওয়াল বা দরজা জানলার ক্ষেত্রে হাফ কস্ট আপনার, সেও 6 মাসের মধ্যে। বাহ, এমন সুবিধে তো কেউ দেয় না। এটাই আমাদের স্পেশালিটি স্যার। আমাদের ইনসাইড ডেকোরেটার্স অ্যান্ড ডিজাইনার সেকশনও আছে। নতুন বাড়ি? হ্যাঁ, একেবারে নতুন। সেলসম্যান একটা রঙিন মোটা বই বের করে দিল। এই দেখুন, কিচেন, বাথ, স্টাডি, ডাইনিং, বেডরুম সবেরই নানান রকম পেইন্টিং ডিজাইন আছে। উনি কি কোম্পানি মালিক? আমি ওনার সঙ্গে একটু কথা বলতে চাই। নাদুস নুদুস চেহারার অবাঙালি ভদ্রলোক আমাদের দিকে তাকিয়েছিলেন। সহাস্যে বললেন, আরে আইয়ে আইয়ে, ও কথা বলার জন্য আমি সবসময় তৈয়ার আছি। বেটা রাজু, তো কাপ চায় বোলাও। কোণের দিকে হাফ সেক্রেটারিয়েট টেবিল, সামনে দুটো চেয়ার। আমরা বসলাম। তারপর কর্নেল বললেন, আপনি কি ভগৎবাবু? নমস্কার। নমস্কার। নমস্কার করে ভদ্রলোক বললেন, জি হ্যাঁ, আমি সেই আছি। ছোটা কোম্পানি, কিছু এজেন্সি ভি আছে। আপনি তো ভবতারণকে চেনেন, তার কাছে শুনলাম আপনার রঙের কারবার আছে। ভবতারণের কাছে শুনলেন? आप उसे पहचानते हैं? হ্যাঁ, ওর মালিক সদানন্দবাবু ছিলেন আমার বন্ধু। হঠাৎ আজ ওদের বাড়িতে এসেছিলাম, তো আপনি নিশ্চয় শুনেছেন কি হয়েছে। हाँ, बहुत अफसोस की बात है। सच बात बोली अपना के, ও আমেরিকা মুল্লুকে গিয়ে ড্রাগ পেয়ে সুদর্শনের মাথা বিগড়ে গিয়েছিল। অবনীবাবুকে তো আপনি চেনেন, তাই না? पहचानूंगा कैसे नहीं, আমি তাদের টেনেন্ট আছি। 500 টাকা ভাড়া দিই মাসে। अपनी সাধু আছে, জব করে, লেকিন ভাড়ার দিকে খুব নজর। মদ ভাঙের জন্য টাকা দরকার, পাবে কোথায়? শুনলাম উনি সম্পত্তি থেকে মাসে 1000 টাকা পান। মালিকের নাকি উইল করা আছে। উইল তো হুয়া হি হ্যায়, वो উইল কোর্টে প্রোবেট করতে হবে, তবে তো প্রপার্টির সেটেলমেন্ট হবে। তো ওকিল বাবু দয়া করে অবনীকে টাকা পাইয়ে দিচ্ছেন। অবনী বাবু নাকি উইল অনুসারে প্রপার্টির ট্রাস্টি, তা না হলে কেন ওকিল সাহেব ওকে টাকা পাইয়ে দিচ্ছেন? ট্রাস্টি আছেন শিবপদ वकील বাবু, উইলের উইটনেস আমি ভি আছি। উইল আছে वकील বাবুর কাছে। সুদর্শন वापस लौट के आया। আমি তাকে বললাম, ও वकील বাবুর কাছে যাও, কোর্টে প্রোবেট করো, তুমি প্রপার্টির মালিক আছো। সুদর্শন বলল, সে প্রপার্টি নেবে না, সুইসাইড করবে। হ্যাঁ, আপনাকে বলেছিল সুইসাইড করবে? হ্যাঁ হ্যাঁ, ছাড়িয়ে দিন। বেটা রাজু, চায় লাও। রং কিনবেন তো রঙের কথা বলেন। কম্মাল, ডিজাইন বুক এখানে দিয়ে যাও। আপনাকে ভাড়ার রসিদ দেয় তো ওরা? রসিদ দেয় वकील বাবু, আমি তার কথা মতো অবিনকে 500 টাকা দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা ভাগতজি, এই যে সুদর্শন মারা গেল, এবার প্রপার্টি কে পাবে? उसकी वाइफ। তবে কোর্টে উইল প্রোবেট করতে হবে, বহুত ঝামেলে কা কাম হ্যায় স্যার। সুদর্শনের মা তো বেঁচে আছে। সে কিছু পাবে না। সদানন্দ বাবু তাকে ডাইভোর্স করেছিলেন,
ভকতজি চশমার ওপর দিয়ে তাকালেন কর্নেলের দিকে। আপনি তো তার বন্ধু ছিলেন, আপনি সে কথা জানেন না? ডিজাইন বুকটা ইতিমধ্যে টেবিলে এসেছিল। সেটার পাতা উল্টাতে উল্টাতে কর্নেল বললেন, তাহলে এখন প্রপার্টি সুদর্শনের স্ত্রীর, তাই না? বেটা রাজু, চায় কাহা? একজন সেলসম্যান বিরক্ত মুখে কাউন্টার থেকে বেরিয়ে গেল। কর্নেল বললেন, আমি বলি ভগতজি, এই বাড়িটা আপনি কিনে নিন। সুদর্শনের বউ নাকি আমেরিকা ফিরে যাবে প্রপার্টি বেচে। আপনাকে সে বলেছে? হ্যাঁ। আরে প্রপার্টি না বেচে সে কি করবে? সে তো আর এখানে থাকতে আসেনি, তাই না? আগে প্রুফ করতে হবে যে সুদর্শনের ম্যারিড ওয়াইফ। मैंने सुना है আমেরিকায় ওদের শাদী হয়েছে। সে শাদীর কাগজ ইন্ডিয়ায় চলবে না। কোর্টে বহুত ঝামেলা করতে হবে। শিখি, তাহলে প্রপার্টি কি পাবে? একটা আশ্রম, সদানন্দ বাবুর গুরুজি কা আশ্রম, কিষান নগরের নজদিকে আছে। এই সময় 2 কাপ চা এলো। আমরা চুপচাপ চা খেলাম। লক্ষ্য করলাম ভকতজির চোখে মুখে এতক্ষণে সন্দেহের ছাপ ফুটে উঠেছে, একটু নার্ভাস। বলেন বলেন, কোন কোন ডিজাইন চয়েস করলেন বলেন। কর্নেল উঠে দাঁড়িয়ে বললেন, কিছু ঠিক করতে পারলাম না ভগতজি, আমরা বরং পরে আসবো। ভকতজি হাঁ করে তাকিয়ে রইলেন। আমরা বেরিয়ে এলাম। গাড়ি স্টার্ট দিয়ে বললাম, তাহলে সুদর্শনকে খুনের মোটিভ এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না? কর্নেল সে কথার জবাব না দিয়ে বললেন, প্রায় 11টা বাজে। অ্যাডভোকেট শিবপদবাবুকে এখন বাড়িতে পাওয়া যাবে না। যাই হোক, পরে দেখা যাবে। জয়ন্ত, তুমি পত্রিকা থেকে ছুটি নাও আজকে। শিগগির লাঞ্চ সেরে আমরা চণ্ডীতলা আশ্রমে যাব। কর্নেলের অ্যাপার্টমেন্টে ফিরে চমকে উঠলাম। বড় ব্রিফকেস নিয়ে বিষণ্ণ মুখে গোপা বসে আছে। বেশভূষা একেবারে অন্যরকম, পরনে সালোয়ার কামিজ। কর্নেল সহাস্যে বললেন, গুড, ভেরি গুড, ইউ আর ইন্টেলিজেন্ট ডার্লিং। অল্পের জন্য বেঁচে গেছি। আপনি চলে যাওয়ার একটু পরে মন্দিরে গিয়েছিলাম অবুদার খোঁজে। হঠাৎ ওই জবা ফুল গাছের ঝোপ থেকে একটা মুখোশ পরা লোক ড্যাগার হাতে বেরিয়ে এলো। আমি চেঁচিয়ে ওঠার আগেই ভবতারণ ইট ছুড়ল। লোকটা পাঁচিল টপকে পালিয়ে গেল। আমার ধারণা ভবতারণ আমাকে ফলো করে এসেছিল। ও বলল, আপনি এ বাড়িতে থাকবেন না মেম সাহেব? একবার ভাবলাম জানেন তো যে থানায় ফোন করি, কিন্তু আমি করলাম না। তখনই জিনিসপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। ভবতারণ ট্যাক্সি ডেকে আনলো। অবনী মৈত্রের সঙ্গে তোমার আর দেখা হয়নি? না, এখন আমার সন্দেহ হচ্ছে অবুদা সাংঘাতিক লোক। ওকে চিনতে ভুল হয়েছিল। কর্নেল ইজি চেয়ারে বসলেন। ষষ্ঠী, একে কফি খাইয়েছিস? হ্যাঁ, আপনার লোকটি কিন্তু খুবই ওবিডিয়েন্ট। তোমার মিশন সাকসেসফুল হয়েছে কি গোপা? মিশন? কিসের মিশন? ব্ল্যাক মেরি অকাল্ট অ্যাসোসিয়েশন আমাকে ইন্ডিয়ান ওয়েজদের সম্পর্কে কিছু ইনফরমেশন আনতে পাঠিয়েছিল। আমার কাজ এখনো বাকি থেকে গেছে। দ্যাট ওয়াজ মাই মিশন। এনিওয়ে, আমি ফিরে যেতে চাই। আপনি বলেছিলেন ভিআইপি কোটা থেকে আমার ফ্লাইটের ব্যবস্থা করে দেবেন। প্লিজ কর্নেল সরকার, আমার আর এদেশে এক মুহূর্ত থাকতে ইচ্ছে করছে না। কর্নেল একটু চুপ থাকার পর বললেন, তোমার শ্বশুর সদানন্দবাবু সম্পর্কে কিছু জানো? গোপা তাকালো কিন্তু কিচ্ছু বলল না। সুদর্শন তোমাকে কিছু বলেনি? বলেছিল ওর ওষুধ তৈরির ফার্ম ছিল। স্ত্রীর সঙ্গে অশান্তির জন্য ফার্ম আর চালাননি। ধর্মকর্ম নিয়ে কাটাতেন। সুদর্শন তখন আমেরিকায়।
সুদর্শন বলেনি মাকে তার বাবা ডিভোর্স করেছেন? গোপা ঘড়ি দেখে ব্যস্তভাবে বলল, এইসব কথা বলে অনর্থক অনেক সময় নষ্ট হচ্ছে কর্নেল সরকার। দেখুন, আপনি বলেছিলেন আমার ফ্লাইটের ব্যবস্থা করে দেবেন, আপনার কথা মতো আমি এসেছি। চিন্তা করো না, ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু তুমি চলে যাওয়ার আগে আমার এসব কথা জানা দরকার। সুদর্শনের মানসিক অসুখের মূল কারণ তার বাবা মায়ের বিচ্ছেদ। সো মাচ আই নো। মায়ের চিঠি পাওয়ার পর ও ভীষণ বিচলিত হয়ে উঠেছিল, মাকে নিজের কাছে রাখতে চেয়েছিল। ওর মা জাননি। বাবা সম্পর্কে সুদর্শন সত্যি কি তোমাকে কিছু বলেনি? না, তেমন কিছু না। বাবা মা সম্পর্কে কোনো কথা তুললে ও এড়িয়েই যেত। সদানন্দবাবু ডাক্তারি পড়েননি, কিন্তু ওর আশ্চর্য মেধা ছিল। প্রথম জীবনে একটা মেডিকেল কোম্পানির রিপ্রেজেন্টেটিভ ছিলেন, পরে নিজে ওষুধ তৈরির কারখানা করেন। তারপর চিকিৎসাবিদ্যার বইপত্র ঘেঁটে নিজেও নানা অসুখ বিসুখের ওষুধ তৈরির চেষ্টা করতেন। শেষে আয়ুর্বেদ আর দেশি আদিম চিকিৎসা পদ্ধতি, মানে যাকে বলে টোটকা, এসব নিয়ে চর্চা শুরু করেন। পুলিশের রেকর্ড থেকে এসব কথা জেনেছি। আদিবাসীদের টোটকা সংগ্রহে অবনী ছিল ওর সহকারী। অবনীর সঙ্গে বিভিন্ন অঞ্চলের আদিবাসী ওঝাদের পরিচয় এই সূত্রেই হয়েছিল। আই সি। সদানন্দবাবু এক ধরনের মাদক আবিষ্কার করেছিলেন, মারাত্মক নার্কোটিক্স। কিছু বিদেশি কোম্পানিতে সে ড্রাগ বেচতেন। পুলিশ টের পেয়ে ওকে অ্যারেস্ট করেছিল, টাকার জোরে বেঁচে যান। যাই হোক, সদানন্দবাবুর সেই মাদক তৈরির ফর্মুলা তুমি কি খুঁজে পেয়েছ? গোপা উঠে দাঁড়ালো, রুষ্ট মুখে বলল, দেখুন, আমাকে এইভাবে অপমান করার জন্য আপনি আপনার বাড়িতে আসতে বলেছিলেন, এটা কিন্তু আমি চিন্তাও করিনি। আমি বরং কোনো হোটেলে চলে যাচ্ছি। ট্রাভেল এজেন্সির সাহায্যে এয়ার টিকিট পেতে আমার অসুবিধা হবে না। ফর্মুলার ফাইলটা তুমি নিয়ে যেতে পারবে না গোপা। আমি জানিয়ে দিলে গভর্নমেন্টের অ্যান্টি ড্রাগ সেলের লোকেরা এয়ারপোর্টে সার্চ করে তোমাকে বিপদে ফেলবে। কাজেই ওটা তুমি পেয়ে থাকলে আমাকে দাও। And I assure you, darling, তোমার এয়ার টিকিটের ব্যবস্থা শুধু নয়, তোমাকে নিরাপদে আমি প্লেনে তুলে দিতে রাজি। গোপা ঠোঁট কামড়ে ধরল, একটু পরে বলল, This is absurd. তুমি ভুল করছো গোপা। ওটা তোমার কাছে যতক্ষণ আছে ততক্ষণ তুমি বিপন্ন। কারণ এই ফাইলটার কথা কলকাতাতেও সদানন্দবাবুর ঘনিষ্ঠ কোনো লোকের পক্ষে জানা সম্ভব, এমনকি অবনীও জানতে পারে। গোপা এবার শান্তভাবে বসল, তারপর মুখ নামিয়ে বলল, ফাইলটা আমাকে সুদর্শন দিয়েছিল, কিন্তু আজ মর্নিংয়ে সেটা চুরি হয়ে গেছে। কখন জানতে পারলে ওটা চুরি গেছে? এখানে আসার সময় জিনিসপত্র গোছাচ্ছিলাম, ওটা ছিল আমার এই সুটকেসে। খুঁজে দেখলাম ফাইলটা নেই। আমি তালা দিয়ে রাখতাম, তালাটা কেউ কিভাবে খুলেছে। ও বোধহয় কাজ করেনি, কারণ আমি ওকে চোখে চোখে রেখেছিলাম। ভবতারণকেও সন্দেহ করতে পারছি না, ও ততটা লেখাপড়া জানে না। সুটকেসে আরও অনেক কাগজপত্র ফাইল টাইল আছে। ওই ফাইলটার কোনো স্পেশালিটি ছিল না যে আলাদা করে চেনা যাবে। তোমার এয়ার টিকিটের ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু এয়ারপোর্টে অ্যান্টি ড্রাগ সেলের লোকেরা তোমাকে সার্চ করবে। মাইন্ড দ্যাট। করুক, আমার এদেশে আর এক মুহূর্ত থাকতে ইচ্ছে করছে না। আজ কাহনে শুনলেন শ্রদ্ধেয় সৈয়দ মুস্তাফা সিরাজের কর্নেল সিরিজের কাহিনী ডাকিনী তন্ত্র প্রথম পর্ব।
গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে গল্পতে একটা লাইক এবং কাহনে একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন কাইন্ডলি। প্রথম পর্ব কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, কিন্তু অন্তিম পর্বের ডিটেলস পাবেন স্ক্রিনের ওপর, ডেসক্রিপশনের শুরুতে এবং পিন্ড কমেন্টে। সাহিত্য দীর্ঘজীবী হোক।